তরি কলেজ ড্রেস পরে আয়নার সামনে বসে বেনুনি বাজছে। আহসান চোখ ফিরিয়ে ফিরিয়ে কয়েকবার তাকে দেখল। দেখতে যেন ছোট্ট খুকিটি লাগছে। সাদা কলেজ ড্রেস, মাঝে সিথি করে দুপাশে বেনুনি কাঁথা। সাদা কলেজ ড্রেস, মাঝে সিথি করে দুপাশে বেনুনি বাঁধা। কাল রাতেও না শাড়ি পরে এই মেয়েটাকে পাকা গিন্নি লাগছিল, আজ আবার খুকিদের মতো লাগছে কেন? নাস্তা করে তরিকে নিয়ে বের হলো আহসান। সেদিনের মতো সাই করে তরিকে কলেজের গেটের সামনে রেখে এলো। তরিকে বিদায় জানাবার সময় তরি লাজুক মুখে বলল, আপনি কি ছুটি হলে আমাকে নিতে আসবেন? কি নির্মল সেই চাহনি! আহসান যেন চোখ ফেরাতেই পারল না। অতি শক্ত হৃদয়ের মানুষ হওয়া সত্ত্বেও তরির কাছে হার মানল সে। তরির সঙ্গে কথা বলতে গেলেই কথা যেন দলা পাকিয়ে যায় তার। ক্লাসে প্রেজেন্টেশন দেওয়ার সময়েও কথা বলতে এতটা আড়ষ্টরা কাজ করেনি যতটা এখন কাজ করে। আহসান আমতা আমতা করে বলল, আসবো। আহসান বাইক ঘুরিয়ে চলে যাওয়ার সময় তরি হাত নেড়ে টাটার দিল। লুকিং গ্লাসে সেটা দেখে আহসান মৃদু হাসল। পরক্ষণে বুকে কেমন যেন পীড়াদায়ক অনুভূতির সৃষ্টি হলো। কিছু কি ফেলে যাচ্ছে সে? তরিকে অচেনা আগন্তুকের সঙ্গে বাইকে করে কলেজে আসতে দেখে ক্লাসের মেয়েদের চক্ষু চড়ক গাছ। অবশ্য এতে তাদের পুরোপুরি ভাবে দোষ দেওয়া যাবে না। হাতে গোনা কয়েকজন বাদে তরির বিয়ের খবর বান্ধবী মহলের সেভাবে কেউ জানে না। তরি ক্লাসে ঢুকেই সকলে তাকে ঘিরে ধরল। আজ সকলের মধ্যমণি তরি। সকলের মুখে একটাই প্রশ্ন, ওই বাইকের ছেলেটাকে? তরি লাজুকতার মতো ইনিয়ে বিনিয়ে বলল, ওটা আমার বর আর তোদের দুলাভাই। মুহূর্তেই সকলে হা করে তরির দিকে তাকিয়ে রইল। তারা কি ঠিক শুনল? তরি আসলে বিয়ে হয়ে গেছে এত তাড়াতাড়ি? সেদিন ক্লাসের ফাঁকে ফাঁকে সবাই তরি থেকে বিয়ের গল্প শুনল। টিফিনের ব্রেকেও তরি ছাড় পেল না। তবে বাসররাতের গল্প শুনতে চাওয়ায় তরি কেমন মিইয়ে গেল। কথার ছলে বারবার প্রসঙ্গটা এড়িয়ে গেল, কিন্তু মেয়েদের কৌতূহল মোটেও কাটল না। তরির সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী ক্লাস ক্যাপ্টেন নাতাশা তো বলেই বসল, এই তোরি বল না, বাচ্চা রাতে কি হয়েছিল? দুলাভাই কাছে এসেছিল তোর? চুমু খেয়েছিল? চুমু খেলে কেমন লাগে রে তোরি? আদর করেছিল তো? কি ইন্টু বিন্টু হয়েছিল তোদের? লাজে তরির গাল লাল হয়ে গেল। সাদা স্কার্ফটা দিয়ে মুখ ঢেকে ফেলল সে। পাশ থেকে তরির বান্ধবী সুহা এসে তরিকে সুরসুরি কেটে বলল, ভাইয়াকে দেখে তো মনে হলো তোর চেয়ে বেশ লম্বা, পেটানো শরীর, ঠিক যেন ফিল্মের হিরোদের মতো। ওরকম শক্তপোক্ত শরীরে ভার সারাত কি করে শৈলী রে ধরি? তরি দুহাতে মুখ ঢেকে বসে রইল। এই মেয়েগুলো কি সব আজে বাজে কথা বলছে? তরি কি করে তাদের বোঝাবে যে ওই লোকটার সঙ্গে তরির এখনো কোনো ইন্টু হয়নি? লোকটার সামনে গেলেই তো তরির বুক কাঁপে, হাত কাঁপে, আবার পাও কাঁপে। তাকে কি করে চুমু খাবে তরি? নাতাশা তরির টুকটুকে গালে চিমটি কেটে বলল, শোন তোরি, দুলাভাইকে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরবি। প্রথম কানে লতুতেই চুমু খাবি, তারপর পেছন থেকে ঘুরিয়ে শুরু করে করে চুমুটা খেয়েই ফেলবি। উফ, কি রোমান্টিক ব্যাপার! নাতাশার কথা মতো দৃশ্যটা মনে মনে একবার কল্পনা করল তরি। লাজ চোখে বড় বড় হয়ে গেল তার। কি রোমাঞ্চকর ব্যাপার! ছুটি হওয়ার আগে আগে বারবার কলেজের জানালার দিকে উকিঝুঁকি দিচ্ছিল তরি। লোকটা এখনও আসছে না কেন? ক্লাসের মেয়েগুলোরও আজ কৌতূহলের অন্ত নেই। ক্লাস শেষ হলেই তারা আজ আহসানের পিছু ধরবে। দুলাভাই হিসাবে একটু শায়েস্তা করবেই। নির্ধারিত সময়ে ছুটির ঘন্টা পড়তেই সকলে দৌড়ে বের হয়ে গেল। তরি কলেজের বাইরে আসতেই দেখল আহসান বাইক নিয়ে হাজির। তরি আহসানের কাছে পৌঁছানোর আগেই দুষ্টু মেয়েগুলো দল আহসানের নিকট ধেয়ে গেল। নাতাশা আহসানকে সালাম দিয়ে বলল, কেমন আছেন দুলাভাই? আহসান সালামের জবাব নিল, ফের বলল, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? তোমাদের পড়াশোনা কেমন চলছে? নাতাশা কিছু বলার আগেই সুহা বলল, পড়াশোনার কথা বাদ দিন দুলাজান, আজকে শালিকার দাবি নিয়ে আপনার কাছে এসেছি। এক দফা এক দাবি, মানতে হবে, মানতে হবে। তরির অপর ক্লাসমেট সোহাগী এসে বলল,
আমার ভাই, তোমার ভাই, আহসান ভাই, আহসান ভাই, আহসান ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আহসান মুস্কি হেসে দুষ্টমির ছলে বলল। তা আপনাদের দাবিটা কি? নাতাশা নির্দ্বিধায় জবাব দিল। চাই তো আপনার সঙ্গে সিনেমা হলে গিয়ে মুভি দেখতে, কিন্তু এখন তো আপনি বিবাহিত, কি আর করার, সবই পড়া কপালের দোষ। এখন ঠিক আমাদের দুঃখ দূর করুন, আমরা ফুচকা খেতে চাই। আহসান মৃদু হেসে সায় জানালো। পাশের দোকানের ফুচকাওয়ালাকে বলল সবাইকে আজ মন মতো ফুচকা খাওয়াতে। তরি ফুচকার প্লেট হাতে নিয়ে মুখে ফুচকা পুড়তে পুড়তে দেখল ক্লাসের সবচেয়ে লসু মেয়ে ববিতা হা করে আহসানের দিকে তাকিয়ে আছে। তরির বড্ড হিংসে হলো। একটু আগেও নাতাশা আর সুয়া যখন দূর থেকে আহসানের সঙ্গে কথা বলছিল, ববিতা তখন আহসানের গায়ে হেলে পড়ছিল। রাগে কটমট করতে করতে তরি ফুচকার বাটিটা শেষ করল। কালকে ক্লাসে গিয়ে মেয়েটাকে আচ্ছা করে শায়েস্তা করবে। পাজি মেয়ে একটা, কত বড় সাহস তরির বরের দিকে নজর দেয়। মেয়েটার মনে মনে অনেক প্যাচ। নেহাতই আহসান ভালো মানুষ বলে বুঝতে পারেনি। আহসানকে বাড়ি গিয়ে আজ সাবধান করে দিতে হবে, যেন ভবিষ্যতে এই লুচু মেয়েটার থেকে দূরে দূরে থাকে। সন্ধ্যায় আহসান কাজ শেষে বাড়ি ফিরতেই তরি বই খাতা নিয়ে পড়ার ঘরে গেল। আহসান চেয়ারে বসে মনোযোগ দিয়ে বই পড়ছে। তরিকে দেখা মাত্রই বইটা রেখে সোজা হয়ে বসল। তরি টেবিলের সামনে চেয়ারটা টেনে বসতেই আহসান বলল। রুমি কোথায়? তরি মিহিস্বরে বলল। রুমিকে ডাকতে গিয়েছিলাম। রুমির শরীরটা আজ ভালো নেই, খুব পেটে ব্যথা আর মাথা ঘুরছে বলল। মেয়েলি সমস্যা ভেবে আহসান আর সেভাবে খুঁটিয়ে জানতে চাইল না। তরির বই খুলে পৃষ্ঠা উল্টে পাল্টে বলল। ইংরেজি কেমন পারো তুমি? ইংলিশে বেসিক ক্লিয়ার না থাকলে ফাইনালে কিন্তু বড় সড়ো ঝামেলায় পড়তে হবে। তরি কলম ঘোরাতে ঘোরাতে বলল। মোটামুটি পারি, কিন্তু আমাকে বুঝিয়ে দিলে আরো ভালো পারবো। আহসান গ্রামার বই বের করে তরিকে সবটা বুঝিয়ে দিল। লক্ষ্য করল তরির জ্ঞান খুব ভালো, অল্প বোঝালেই বুঝে যায়, বারবার রিপিট করতে হয় না। তরিকে হিসাব বিজ্ঞানের একটা অঙ্ক করতে দিয়ে আহসান হেলান দিয়ে বসল। তরি খাতায় ছক কাটতে কাটতে বলল। মা বলেছিল আপনি আপনার বাবার ব্যবসা সামলান, পড়াশোনাও নাকি শেষ। তাহলে চাকরির বই দিয়ে কি করেন আপনি? আপনার বুঝি পড়াশোনা করতে খুব ভালো লাগে? আহসান ম্লান হেসে বলল। না, ব্যাপারটা ঠিক তা নয়। আমি বাবার ব্যবসা সামলাই, এটা সত্য, কিন্তু এটাকে আমি পেশা হিসেবে নিতে চাই না। বেকারত্বের হাত থেকে রেহাই পেতে ব্যবসাকে খুঁটি হিসেবে ধরেছে। বেকার শব্দটার অনেক ভার, আমি এত ভার বইতে পারবো না। সরকারি চাকরির জন্য চেষ্টা করছি, পাশাপাশি বাবাকে ব্যবসায় সাহায্য করছে। এত কষ্ট করে বাবা পড়িয়েছেন আমাকে, আমি তো সহজে হাল ছাড়লে চলবে? তরি মন্ত্রমুগ্ধের মতো আহসানের কথা শুনল। এই মানুষটা যখন গভীর মনোযোগ দিয়ে ঠোঁট নেড়েচড়ে কথা বলে, তরি তখন খুব ভালো লাগে। অঙ্কটা তরি নির্ভুলভাবে শেষ করে খাতাটা আহসানের দিকে এগিয়ে দিল। আহসান খুঁটিয়ে খুঁটিয়ে অঙ্কটা দেখল, কোথাও একটুও ভুল খুঁজে পেল না। লাল কলম দিয়ে আহসান রাইট দিল খাতায়। তরির মুখে জলজলে হাসি ফুটে উঠল। সে পেরেছে। আহসান গম্ভীর স্বরে বলল। কাল থেকে আমরা টেস্ট পেপার সলভ করব। নতুন টেস্ট পেপার না বের হওয়া অবধি পুরোনোটা দিয়েই করব। টেস্ট পেপার ধরে অঙ্ক কষলে ফাইনালে দুর্দান্ত একটা রেজাল্ট আসবে। তরি মাথা দুলিয়ে সম্মতি জানালো। বই খাতে গুছিয়ে উঠবার সময় আহসানকে বলল। আপনার সঙ্গে আমার একটা কথা আছে। আহসান বিস্মিত হলো। তরি তাকে এই কথা বলল। মনে তীব্র উচ্ছ্বাস নিয়ে আহসান বলল। বলো, কি বলবে? তরি অভিমানের সুরে বলল। কলেজে আমাকে আনতে গেলে আপনি আবার ক্লাসের ওইসব মেয়েদের সঙ্গে একদম কথা বলবেন না। আর যখন আপনি দাঁড়িয়েছিলেন, ববিতা নামের একটা মেয়ে আপনাকে হাঁ করে দেখছিল, সে কেন আপনাকে দেখবে? তরি মিষ্টি অভিমান আহসানের মনে শান্তি জোগালো। ঠোঁটে হাসি চেপে রেখে আহসান বলল। চোখ আছে তার, তাই আমাকে সে দেখতে পারে, কি করব বলো? তরির কণ্ঠে তীব্র প্রতিবাদ নিয়ে বলল। না, দেখবে না সে আপনাকে। কেন দেখবে? কি অধিকার তার? আপনাকে শুধু আমিই দেখব। তরির বলা আপনাকে শুধু আমিই দেখব। কথাটা শুনে আহসান পিলে চমকে উঠল। বুকে ছুঁচ ফোটার মতো বিঁধে গেল যেন কথাটা। তরি কি অধিকার খাটাচ্ছে তার ওপর? তবে খাটাক, তরির পরিপূর্ণ অধিকার আছে তার ওপরে। তারই তো, সম্পূর্ণ রূপেই তারই।
তার নয় কি? জীবনে এরূপ অধিকারের দাবিদারই অভাব ছিল তার। আজ কি তরি সেটাও পূর্ণ করে দিল তো। আহসানের প্রতি উত্তরে বলল, দেখলেই বাকি, যা তোমার দিন শেষে তোমারই থাকবে। তোমার জিনিস ছিনিয়ে নেবার সাধ্য আছে, কি করো? তরি ঠোক গিলে বলল, তবুও কেউ দেখবো না আপনাকে। আপনাকে কেউ ওভাবে দেখলে কষ্ট হয় আমার। আহসানের বিস্ময় এক ধাপ ওপরে উঠে গেল। সে কি তবে তরির কষ্টের কারণ হচ্ছে? তরি কি জানে না তরিকে কষ্ট পেতে দেখলে তারও কষ্ট হয়? আহসানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তরি আবার বলল, আপনি বলেছিলেন না, কেউ আপনার সামনে কান্না করলে আপনার খুব কষ্ট হয়, কেমন বুক চিনচিনে ব্যথা হয়। আমারও ঠিক সেই রকম হয়, মনে হয় যেন আমি মরেই যাব। আহসান তরির চোখের দিকে তাকালো। চোখে টলটলে নোনা পানি। মিনিট খানেকের মধ্যেই হয়তোবা তা কপল ছুঁয়ে গড়িয়ে পড়বে। সেই আদুরে চোখ দুটোর দিকে তাকিয়ে আহসান বলল, যদি খুব কষ্ট হয় তাহলে সেটা বরং তুমি আমার সঙ্গে ভাগ করে নিও। আমি আমার ভেবে তুমি সহ তোমার দুঃখ বেদনাকে আপন করে নেব। তরি চাপা স্বরে বলল, মা বলেছিলেন বিয়ের পর নাকি স্বামী স্ত্রী একে অপরের সুখ দুঃখকে ভাগাভাগি করে নিতে হয়। আপনি কি আমার সুখ দুঃখের ভাগ নেবেন? আহসান নির্লিপ্ত কণ্ঠে বলল, নেব। তোমার দুঃখগুলো আমার হোক, বিনিময়ে আমার বরাদ্দের সকল সুখ তোমার হোক। তরি চোখ মুছে বলল, আপনি খুব বোকা। সবাই শুধু সুখ চায়, দুঃখ তো কেউ চায় না। আপনি নিজের সুখ ছেড়ে দিয়ে শুধু আমার দুঃখগুলোকে চাইলেন। আহসান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, যা তোমার তা কি আমার নয়? সেদিন তরির কি হলো সে নিজেও জানে না। রাতে আহসানকে শক্ত করে চেপে ধরে তার পিঠে মুখ গুজে ঘুমালো। আহসান যা ইচ্ছে ভাবুক, তরির অধিকার আছে তার প্রতি। তরির কথা মতো আজ তাই হলো। আহসান কলেজ থেকে তাকে নিয়ে বাড়ি ফেরার পথে ওই মেয়েগুলোর সঙ্গে কথা বলেনি। তরি মুখে প্রকাশ না করলেও মনে মনে খুব খুশি হলো। তরিকে কলেজে আনা নেওয়া করে আহসান। রুমির স্কুল বাড়ির খুব কাছেই হওয়ায় সে একাই আসতে পারে, কারো সহযোগিতার প্রয়োজন হয় না। তরি কলেজ থেকে বাড়ি ফিরতেই মধুবিবি তরিকে নিজের ঘরে ডেকে পাঠালেন। তরি জামাকাপড় ছেড়ে পা টিপে টিপে মধুবিবির ঘরে এলো। মধুবিবি বসে বসে তখন পান চিবুচ্ছেন। আজ কয়েকদিন যাবৎ তরিকে তিনি লক্ষ্য করেছেন। নতুন নতুন বিয়ে হওয়ার পর স্বাভাবিকভাবে যেই বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়, তরির মধ্যে সেরকম কিছু এখনও দেখেননি তিনি। তরিকে বেজায় সন্দেহ হচ্ছে তার। তরিকে ঘরে ঢুকতে দেখে পানদানিতে পানের পিক ফেললেন। তরির দিকে সন্দেহভাজন দৃষ্টিতে তাকিয়ে বললেন, আজকে আমি যা জিজ্ঞেস করুম সত্যি কইরা বলবা, যদি কিছু লুকাও তো তোমার খবর আছে। তরি ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলল। মধুবিবি তরিকে বসতে বললেন। তরি কাঁপতে কাঁপতে বিছানায় বসতেই তিনি বললেন, তোমার আর আহসানের মধ্যে কিছু হইছে, সত্যি কইরা বলো। তরি কথার মানে ধরতে পারল না, সরল মনে বলল, না, ওনার সঙ্গে তো আমার কোনো ঝগড়া হয়নি। মধুবিবি তরিকে ইশারায় থামিয়ে দিয়ে বললেন, ঢং দেখলে বাঁচি না। আমি ঝগড়ার কথা কই নাই। বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে যেই সম্পর্ক হয় সেই সম্পর্কের কথা বলছি। তোমাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক হইছে? তরি ঠায় বসে রইল। মধুবির প্রশ্নের জবাব তার কাছে নেই। তাদের মধ্যে এখনও ওসব হয়নি। তরির কাছে কাঙ্ক্ষিত জবাব না পেয়ে মধুবিবি হুঙ্কার দিয়ে বললেন, তোমার কি জিজ্ঞেস করতাছি, জবাব দাও না কেন? তরি ভীত সন্ত্রস্ত নিরহের ভঙ্গিতে মাথা দুই পাশে দুলিয়ে না বোঝাল। মধুবিবি যা বোঝার বুঝে গেলেন। তরিকে এই বিষয়ে কিছু বলে লাভ নেই, যা বলার আহসানকেই বলতে হবে। সন্ধ্যার পর আহসান বাড়ি ফিরতেই মধুবিবি আহসানকে ডেকে পাঠালেন নিজ ঘরে। আহসান মধুবিবির ঘরে গিয়ে তাকে সালাম জানিয়ে বলল, কেমন আছো বাবু? তোমার শরীরটা ভালো তো? মধুবিবি সালামের জবাব নিলেন, ক্ষুদ্র গলায় বললেন, আমার শরীর ভালোই আছে, তোমার সমস্যা কি সেইটা বলো। আহসান অবাক হয়ে বলল, কেন, কি হয়েছে বাবু? মধুবিবি প্রত্যুত্তরে বললেন, কি হইছে সেটা বুঝতে পারতাছো না নাকি বুঝার চেষ্টা করতাছো না? আহসান মৃদু স্বরে বলল, তোরে কি কিছু করেছে? কিছু হয়েছে বাবু? মধুবিবি মুখে পানের খিল পুড়ে বললেন, বিয়ের পর স্বামী স্ত্রীর মাঝে শারীরিক সম্পর্ক হইব, সেটাই স্বাভাবিক।
এর মধ্যে কোনো ভুল আমি দেখি না। তোমাদের বিয়ার কয়েকদিনই তো দিন পার হইয়া গেল, তোমাদের মধ্যে নাকি এখনো কিছুই হয় নাই। তোমার বউ নাইলে বয়সে ছোট, সে বেটি মানুষ, লজ্জায় বলতে পারে না তুমি তো বেটা। তুমি এখন তার কাছে যাও না কেন? এত লজ্জা শরম ধুইয়া কি পানি খাইবা? আহসান মিনিট খানেক নীরবতা পালন করলো। এরকম একটা বিষয়ে বাড়ির মুরব্বী গোছের মানুষের সঙ্গে কথা বলতে ইতস্তত বোধ কাজ করছে তার। তবুও অস্বস্তি বোধ কাটিয়ে আহসান বলল, আমাদের মধ্যে বয়সের পার্থক্যটা অনেক বুবু, 10 বছর কিন্তু কম কিছু নয়। আমি চাই আগে আমাদের মনের মিলন হোক, তারপর না হয় শারীরিক সম্পর্কের বিষয়ে ভাববো। আর এমনিতে তোরই আমারই বউ, আজ হোক বা কাল সে তো আমারই। সময় তো চলে যাচ্ছে না, একটু সময় তো দেওয়াই উচিত, নাহলে আমরা একে অপরকে কিভাবে বুঝবো? মধুবিবি নির্দ্বিধায় বললেন, তোমার দাদার সঙ্গে এত বছরের সংসার ছিল, তার সঙ্গে আমার কখনো মনের মিল হয় নাই। তুমি এই 2 দিনের সংসারে মনের মিল খুঁজতে আসছো? এত কিছু বুঝতে গেলে সময় চইলা যাইব, তখন আর বাচ্চা কাচ্চার আব্বা হওয়া লাগবো না তোমার। ওই মনের মিল নিয়েই তুমি বইসা থাইকো। আহসান কোনো জবাব দিল না। এখন জবাব দিলে সেটা হয়ে যাবে বেয়াদবি। মুরব্বী মানুষদের সঙ্গে তর্কাতর্কিতে জড়াতে চায় না সে। যা আছে তা তার মনেই থাকুক। মধুবী ফের রুষ্ট গলায় বললেন, বেটা মানুষের যেই কাজের জন্য বউ দরকার, সেই কাজের জন্য যদি বউই নাই লাগে, তাহলে তো আর দরকার নাই। আজকে থেকে তোরি আমার সঙ্গে রাতে ঘুমাইব, রুমিও আছে আমার সঙ্গে, তোরির আর একা লাগবো না। 2 সই মিলা গল্প করতে করতে রাত পার হইয়া যাইব। তুমি কোলবালিশ জড়াইয়া ধইরা শুইয়া পইরো। আহসান দীর্ঘশ্বাস ফেলল। এই বাড়িতে তার শান্তি নেই। এখন নিজের বউটাকে নিয়েও বাইরের মানুষ টানাটানি শুরু করেছে। মধুবিবি নিজের কথায় অটল রইলেন। রাতে ঠিকই আহসানের ঘর থেকে তরিকে টেনে নিয়ে এলেন। তরি শুকনো মুখে বালিশ নিয়ে মধুবিবির ঘরের দিকে এগিয়ে গেল। আহসান অপ্রসন্ন হয়ে বসে রইল। তার অবস্থা আজ অত্যন্ত বেগতিক। শোভা মধুবিবির আচরণে অপ্রস্তুত বোধ করলেন। মধুবিবির ঘরে গিয়ে তাকে বললেন, মা, ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? ওদের ব্যক্তিগত জীবন ওদের বুঝতে দিন। এভাবে দুজনকে আলাদা করে ফেলাটা কি ঠিক হচ্ছে? মধুবিবি শোভার কথা কানে তুললেন না। রাগ মিশ্রিত কণ্ঠে বললেন, বেশি পড়াশোনা কইরা তোমার ছেলের মাথায় শয়তানের ক্যারা ঢুকছে। ওর ক্যারা কেমনে মাথা থেকে বাইর করতে হয় সেটা আমি ভালো কইরাই জানি। টান পড়লে ঠিকই বেইকা বসবো। কয়টা দিন যাইতে দাও, তারপর আমার কথা মিলাইয়া নিও। শোভা আর কথা বাড়লেন না। মধুবিবি যা ভাবেন তা করেই ছাড়েন। তাকে তার সিদ্ধান্ত থেকে হটাতে গেলে হিতে বিপরীত ঘটে। শোভা বিছানা করে দিয়ে নিজের ঘরে চলে গেলেন। রুমিকে নিজের বাম পাশে এবং তরিকে ডান পাশে রেখে মাঝে মধুবিবি শুয়েছেন। রুমির ভোরে স্কুল আছে। রুমি ঘুমে কাদা তখন। মধুবিবিও খুব সম্ভবত ঘুমিয়ে গেছেন। তরির মোটেও ঘুম আসছে না। অশান্তিতে সে এপাশ ওপাশ করতে লাগলো। হঠাৎ কি হলো? কাল যে সে আহসানের পিঠে মুখ গুজে শুয়েছিল, আহসান কি সেটা পছন্দ করেনি? সে কারণেই কি আজ তাকে এভাবে দূরে সরিয়ে দিল? এই কয়দিন তো সব ঠিকঠাকই ছিল। হঠাৎ করে কেন মধুবিবি তাকে এই ঘরে ঘুমাতে বলল? আহসান কি রাগ করেছে তার সঙ্গে? মনে মনে সে কি তার তরির ওপর বিরক্ত? তরি বারবার দরজার দিকে তাকাতে থাকলো। আহসান একটাবার এদিকে এলেই তো পারে। এত কিসের অভিমান তার? আহসান বিছানায় শুয়ে এক প্রকার ছটফট করছে। তার ঘুম আসছে না। বিছানাটা কেমন খালি খালি লাগছে। কাল রাতটা তার জন্য বিস্ময়কর একটা রাত ছিল। তরি যে হুট করে তাকে ওভাবে জড়িয়ে ধরে ঘুমাবে, এটা সে কল্পনাও করেনি। আহসান রগে গজগজ করতে করতে কোলবালিশ চেপে ধরল। কোলবালিশও আজ তার সঙ্গে দুশ্মনী করেছে। তরির তুলতুলে নরম শরীরের কাছে এই কোলবালিশ কিছুই না। তরির চুলের সেই তীব্র সুগন্ধ কি কোলবালিশে ফ্রিতে পাওয়া যায়? চোখ ভর্তি ঘুম, তবুও ঘুম আসছে না তার। আহসান বিরক্তি নিয়ে উঠে বসল। তরি কি এখন ঘুমিয়ে গেছে? দরজা ডিঙ্গিয়ে তরির কাছে যাবে একবার? না, এভাবে তরির কাছে মাঝরাতে যাওয়াটা কোনো ভদ্রলোকের কারবারের মধ্যে পড়ে না। তবে তরিকে না দেখলে ঘুমোয়া আসছে না। আহসান নিজের ঘরের দরজা খুলে বের হলো। পা টিপে টিপে উঠোনে গেল। উঠোন বরাবর মধুবিবির জানালায় উকি দিল। দেখল তরি ওপাশ ফিরে শুয়ে আছে।
আহসান কয়েকবার মৃদু স্বরে শীষ বাজালো। শীষের আওয়াজ পেতেই তরি ভয়ে ভয়ে জানালার দিকে তাকালো। বিছানা থেকে নেমে দরজার দিকে গিয়েও কান পাতল। আওয়াজটা দরজার কাছে থেকে আসছে না, তাহলে কি জানালা? তরি ভয়ে ভয়ে জানালার দিকে পা বাড়ালো। এত রাতে জানালার সামনে কেই বা আসবে? তবে কি তেনারা এসেছেন? মনের ভুল ভেবে তরি এড়িয়ে যেতে চাইল। আহসান শীষ বাজানো ছাড়ল না, নিজের কাজে অবিরত রইল। তরি ভয়ে জমে গেল। কৌতূহলকে মাটি চাপা দিয়ে বিছানায় শুয়ে পড়তে চাইল, কিন্তু তার হলো কোথায়? তরির কৌতূহলী স্বভাব তাকে শান্তি দিল না। অগত্যা তরি ভয়ে ভয়ে জানালার সামনে গিয়ে উকি দিল। বাইরে হাত বাড়িয়ে কারো অস্তিত্ব আছে কিনা তা বোঝার চেষ্টা করল। তরির উপস্থিতি টের পেতেই আহসান তার হাত চেপে ধরল। আহসান কিছু বলার পূর্বেই কারো হাতের ছোঁয়া পেতেই তরি ভয়ে উত্তেজনায় চিৎকার করে বসল। এটা কোনো ভূত নয়, এটা স্বয়ং সম্পূর্ণ একজন মানুষের হাত। ভাবতেই তরি চোর চোর বলে চিৎকার করতে লাগলো। তরির চিৎকারে মধুবিবি সহ রুমিরও ঘুম ভেঙে গেল। মধুবিবি দ্রুত উঠে বসলেন। আহসান তখনও বোকার মতো ঠায় দাঁড়িয়ে। এক ছুটে চলে যাবার বদলে সে তখনও তরির হাত চেপে দাঁড়িয়ে রইল। তরি ফের চোর বলে চিৎকার করতেই মধুবিবি তড়িঘড়ি করে বিছানা থেকে নামলেন। পানের ডাবুর থেকে সুপারি কাটার জাতিটা দিয়ে চোর বেশি আহসানের হাতে তীব্র আঘাত করলেন। আহসানের হাতের তালুর অপর পিঠের অংশ হতে গলগল করে রক্ত বের হতে লাগল। পরিস্থিতির বিপর্যয় টের পেয়ে আহসান তরির হাত ছেড়ে এক দৌড়ে নিজের ঘরে এসে ঢুকল। পুরনো কাপড় বের করে ক্ষতস্থানে শক্ত করে বাঁধল। ততক্ষণে অবশ্য যা হুলস্থুল হবার তা হয়ে গেছে। মধুবিবির চিৎকারে শোভা আর মাসদাক দ্রুত মধুবিবির ঘরে এলেন। সব কিছু শুনে মাসদাক লাঠি নিয়ে আহসানের ঘর দরজায় নক করলেন। আহসান দরজা খুলতেই বললেন, আহসান বাবা, দ্রুত বের হ, বাড়িতে চোর এসে তোর বুবুর ঘরের দিকে হাত বাড়িয়েছে। মাসদাক আহসানের হাতে লাঠি গুজে দিয়ে তাকে নিয়ে বের হলেন। আহসান মনে মনে ক্ষুব্ধ হলেও তা মুখে প্রকাশ করল না। এমন ভাব ধরল যেন সে কিছুই জানে না। তরির ওপরে ভীষণ রাগ হচ্ছে তার। কেমন মেয়ে সে, যে কিনা নিজের স্বামীর হাতের ছোঁয়া চেনে না। বাড়ির আশেপাশে আধ ঘন্টা ছেলেকে নিয়ে চিরুনি তাল্লাশি চালানোর পরও মাসদাক চোরের টিকিটুকু অবধি খুঁজে পেল না। ভারাক্রান্ত মনে ছেলেকে নিয়ে বাড়ি ফিরে এলো সে। স্বামী পুত্রকে দেখা মাত্রই শোভা বললেন, কি গো আহসানের বাবা, চোরকে পেলে? মাসদাক হুঙ্কার ছেড়ে বললেন, আজ অল্পের জন্য বেটা চোর রক্ষা পেয়েছে। কত বড় সাহস! আর বাড়ির বউয়ের হাত চেপে ধরে। আর কোনোদিন বাড়ির ত্রিসীমানায় আসুক, ওই হাত ভেঙে ওর হাতে ধরিয়ে দেব। শোভা রুমিকে আর তরিকে শুয়ে পড়তে বললেন। মাসদাককেও শান্ত করে ঘরে পাঠালেন। এত সব কিছুর মাঝেও মধুবিবি আর চোখে আহসানের হাতের ক্ষতটার দিকে লক্ষ্য করলেন। চোরের হাতে ঠিক এই বরাবরই তো সে মেরেছিল। আবার আহসানের হাতের ক্ষতটা দেখেও তাজা ঘা মনে হচ্ছে। রক্তে কাপড় অনেকটাই ভেজা। তবে কি আহসান ওই? ঘটনা আন্দাজ করতে পেরে মধুবিবি মনে মনে বেজায় হাসলেন। খোদা একই দিন দেখালো তাকে। পরিস্থিতি শান্ত হওয়ার পর শোভা এবং আহসান দুজনেই নিজ নিজ কক্ষে শুতে চলে গেল। মধুবিবিও নিজের ঘরে ফিরলেন। তরি ঘুমায়নি, তার মনে তখনও খুব ভয়। চোরটা যদি রাতে আবার আসে। মধুবিবি ঘরে এসে তরিকে চেপে ধরে বললেন, আমার না হয় নাতি, তাই আমি চিনবার পারি নাই। রাইতে চোখেও অনেক কম দেখি। তুমি কেমন ধারান মাইয়া যে নিজের স্বামীর হাত চিনো না? তরি বিহবলের ন্যায় বলল। ওটা উনি ছিলেন? তরির চোখে পানি চলে এলো। সে কেন আহসানের হাত চিনতে পারল না। হাতে দাদিমা অনেক জোরেই বাড়ি মেরেছেন। হালকা রক্তের ঝলকও দেখেছিল তরি। এত বড় ভুল সে কি করে করল? আহসান তাকে আপন ভেবে কাছে এসেছিল, সে কি করে তাকে এভাবে আঘাত করে ফিরিয়ে দিল? তরি মনে মনে নিজেকে ধিক্কার দিল। মধুবিবি আবার বললেন, বোকা মেয়ে লোক, হুদাই আমার নাতিটারে আমার হাতে মায়ের খাওয়াইলা। বেচারার কি দোষ? আসছিল বউয়ের সঙ্গে দুইটা কথা কইতে, তুমি না বুঝা না শুই না তারে বিপদে ফালাইলা। হাত থেকে রক্ত বের হইছে, হাতে তেনা পেঁচাইয়া রাখছে। তরি চাপা স্বরে বলল, এখন যাব একটু ওনার কাছে। মধুবিবি ঝাড়ি মারার স্বরে বললেন, এখন গিয়া কি করবা? যা অঘটন ঘটানোর
তা তো ঘটাইছো। রাইতে 3টা বাজে, এখন তারে ঘুমাইতে দাও। সারাদিন খাটাখাটনি কইরা আসছে। মধুবী বিছানায় শুয়ে পড়তেই তরিও শুয়ে পড়ল। মনটা খুব খারাপ লাগছে। আজ বড্ড ভুল করে ফেলেছে সে। ইস, মানুষটা কতটা কষ্ট পাচ্ছে এখন। আজ সরকারি ছুটির দিন, স্কুল কলেজ ও অফিস সব বন্ধ। কাল রাতের অভূতপূর্ব ঘটনার পর সবারই ঘুমোতে বেশ দেরি হয়ে গেছে। ফলাফল তরি আর রুমি দুজনাই দেরি করে ঘুম থেকে উঠল। তরি প্রথমে দেরিতে ঘুম থেকে ওঠার বিষয়টা নিয়ে কাচুমাচু করলেও সবাইকে স্বাভাবিক দেখে নিজেও শান্ত হলো। কাল রাতে তরি পরিকল্পনা করেছিল সকালে উঠেই আহসানের কাছে গত রাতের বিষয়টা নিয়ে ক্ষমা চাইবে, কিন্তু নাস্তার টেবিলে মাজদাক ও আহসান কাউকেই দেখতে পেল না তরি। সবার কাছে শুনল আজকে নাকি গুদামে নতুন মাল আসবে। সকাল সকাল পিতা পুত্র সেখানেই গেছে। সবার সঙ্গে রান্নাবান্নার কাজ সেরে তরি বারবার আহসানের ঘরের সামনে উঁকিঝুঁকি দিতে লাগলো। লোকটা কেন এখনও আসছে না? তরির পিছু পিছু তখনই রুমি এলো, হাতে বড়সড় একখানা দড়ি আর বড় একটা কাঠের টুকরো। তরির দিকে তাকিয়ে ফিসেল হেসে বলল, দোলনা খাবে ভাবি? তরি প্রথমে না বলতে চাইল। মনোরা পই পই করে বলেছিলেন বাড়ির বউদের এত ছোটাছুটি করতে নেই, কিন্তু শেষে রুহির জোড়াজুড়িতে কাছে হার মানল। ভাবি আর ননদ দুজনে মিলে উঠোনের বড় আমগাছটার ডালে দড়ি বেঁধে দোলনা বানালো। প্রথমে তরি বসল, রুমি পেছন থেকে ধাক্কা দিল। এরপর রুমি বসল, তরি ধাক্কা দিল। দীর্ঘ সময় ধরে এদের দোলাদুলি পর্ব চলল। ননদ ভাবি নয়, তাদের সম্পর্ক যেন দুই সইয়ের মতো। ঠিক তখনই বাইকের শব্দ পেয়ে তরি আহসানের উপস্থিতি অনুমান করতে পারল। রুমিকে বুঝিয়ে সুজিয়ে ঘরে নিয়ে এলো। আহসানের সঙ্গে একটু শান্ত হয়ে কথা বলাটা যে খুবই প্রয়োজন। আহসান ঘরে ঢুকতেই তরি তার পিছু নিল। আহসান প্রথমে তরিকে পাত্তাই দিল না, যেন সে চেনেই না তরিকে। যে নিজের স্বামীর স্পর্শ চেনে না, তার সঙ্গে কিসের কথা? তরি মনোযোগ আকর্ষণের জন্য আহসানের ঠিক সামনে গিয়ে দাঁড়ালো। আহসান তখন সবে হাত থেকে ঘড়ি খুলেছে। তরি হঠাৎ এভাবে সামনে আসাতে প্রথমে একটু ভড়কে গেল সে। তরির পরনে হালকা আকাশি রঙের শাড়ি, চুলগুলো তখনও হালকা ভেজা। নিজ রমণীর এই রূপ যে অবজ্ঞা করা যে ঠিক কতটা কঠিন, আহসান তা আজ ভয়াবহভাবে টের পেল। আহসান তবুও নিজ কাজে অবিচল রইল। তরিকে উপেক্ষা করে পাশ কেটে চলে যেতে রইলে তরি তার হাত টেনে ধরল। আহসানের সিঁড়ি দ্বারা খারাপ হয়ে গেল। পুরো শরীরে বিদ্যুতের তীব্র ঝলকানিতে কেঁপে উঠল সে। বৈধ স্পর্শের ক্ষমতা কি এতটাই বেশি? আহসান নমনীয় হয়ে পড়ল। তরির চাহনি ভঙ্গিমা তাকে এক প্রকার কোমল হতে বাধ্য করল। তরি স্বামীর ক্ষত স্থানে হাত রেখে বলল, সত্যি বলছি, আমায় বিশ্বাস করুন। আমি যদি জানতাম ওটা আপনি, আমি তাহলে কখনোই ওভাবে চিৎকার করতাম না। মা গল্প করতো রাতে নাকি তেনারে এসে জানালা দিয়ে লম্বা হাত বাড়িয়ে মানুষের রক্ত চুষে খায়। আমি আর গুনগুন রাতে ভয়ে জানালা বন্ধ করে রাখতাম। আমি এত বড় ভুল কি করে করলাম? আপনি ক্ষমা করুন আমায়, আমি না বুঝতে পারিনি। তরি মাথা নিচু করে ফেলল। বড্ড খারাপ লাগছে তার। লাল হয়ে রক্ত জমাট বেঁধে চোট লেগে কি বাজে অবস্থা হাতটার। আহসান অভিযোগের সুরে বলল, আমার যে ব্যথা লাগলো, আমি এখন কি করে খাবো? হাতে কিছু লাগলে জোরে ওঠে, রক্তে বেরোয়। আজ বাইক চালাতে গিয়ে কি যে ব্যথা হয়েছিল। তরি আহসানের হাতে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি বুঝতে পারিনি, ঘাট হয়েছে আমার। আর কোনোদিনও এমন ভুল হবে না, ক্ষমা করবেন না আমায়। আহসান প্রতি উত্তরে বলল, এখন দুপুরের খাবার সময়, আমার হাতে তো ব্যথা, আমি কি করে এখন খাবো? তরি নির্দ্বিধায় বলল, আমি খাইয়ে দিব আপনাকে। আমি গুনগুনকে ভাত খাইয়ে দিতাম, আমার হাতে খাবেন? আহসানের নিকট হতে জবাব না পেয়ে তরি বলল, আচ্ছা থাক তাহলে, আপনি না চাইলে বাদ দিন। আপনি বিশ্রাম নিন, আমি আসছি তাহলে। হ্যাঁ। তরি চলে যাওয়ার সময় আহসান পিছু ডেকে বলল, মৌনতা যে সম্মতির লক্ষণ, সে কি তুমি জানো না তরি? তরির ঠোঁটে জলজলে এক চিলতে হাসি ফুটে উঠল। দৌড়ে গিয়ে আহসানের জন্য ভাত বেড়ে নিয়ে এলো, সাথে ইলিশ মাছের দোপেঁয়াজ আর ডাল। অতি যত্নের সঙ্গে আহসানের মুখে ভাতের নলা তুলে দিল। আহসান তরির অগোচরেই নিজের অপর হাতে চিমটি কাটল। বিশ্বাস হচ্ছে সবটা? হচ্ছে না। সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আহসান বাড়িতে অনেকক্ষণ কি যেন একটা খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু কোথাও পেল না।
আহসানকে উদ্বেগ দেখে শোভা বললেন, কি হয়েছে? কিছু খুঁজছিস বাবা? আহসান গম্ভীর স্বরে বলল, কাল মোটা দড়ি এনেছিলাম গোদামের মাল বেঁধে রাখার জন্য, কোথাও পাচ্ছি না, এখানে তো রেখেছিলাম। শোভা উচ্চস্বরে রুমিকে ডেকে পাঠালেন। রুমি মায়ের ডাকে ছুটে এলো, তার পিছু পিছু তড়িও এলো। এতক্ষণ তারা দুজনে মিলে কার্টুন দেখছিল। গোপাল ভাঁড়ের পুরনো এপিসোডগুলো সন্ধ্যাবেলায় রিপিট হয়। শোভা রুমিকে দেখে বললেন, রুমি রে, তোর ভাইকে দড়ি খুঁজে দে তো। এখানে নাকি দড়ি রেখেছিল, কোথাও নাকি খুঁজে পাচ্ছে না, একটু দেখ তো মা। দড়ির কথা শুনে রুমি উসখুস করতে লাগলো, মাথা চুলকে বলল, ওহ, ওটা ভাইয়ার দড়ি ছিল। আমি আর ভাবলাম পুরনো বলে ফেলে দিয়েছে হয়তো। শোভা নিজ কন্যা ও পুত্রবধূর দিকে তাকিয়ে বললেন, এই তাহলে ননদ ভাবির দোলাদুলির ইতিহাস। আরে আহসান, দুপুরে যা কাণ্ড হয়েছিল বললে বিশ্বাস করবি না। ননদ দোলনায় বসে ভারী সযত্নে দোলনা ধাক্কা দেয়, আবার ভাবি বসে ননদ পিছু থেকে ধাক্কা দেয়। আমি আর তোর বুবু তো হাসতে হাসতে শেষ। আহসান তরির দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসল। পুচকে মেয়ে বিয়ে করার সুফল নামক কুফল। আহসান তরি আর রুমি উভয়কেই পড়তে বসিয়েছে। তরি সোজা কথায় মেনে গেলেও রুমি গো ধরে বসে আছে, আজ সে পড়বে না। শেষে আহসান বুকসেলফের ওপর থেকে মোটা লাঠি বের করায় রুমি লেস কাটা বাদুরের মতো পড়তে বসেছে। পড়াশোনার প্রতি তার বিরাট অনীহা। নেহাতই আহসান তাকে ধরে বেঁধে রোজ পড়তে বসায়, না হলে এই মেয়ে কবে যে গোল্লায় যেত, এই নিয়ে আহসানের আফসোসের শেষ নেই। টপারের বোন হয়ে তার পড়াশোনার প্রতি এত অনাগ্রহ। এক পড়তে বসার মাঝেই আজ সে 3 বার 3 অজুহাতে পড়া থেকে উঠল। প্রথমবার পানি খাওয়ার ছলে, দ্বিতীয়বার বাথরুমে যাবার ছলে, তৃতীয়বার বই আনার ছলে। আহসান হতাশ। এই মেয়েকে বসে আনা তার পক্ষে অসম্ভব। নৈশভোজ শেষে টেবিল গুছিয়ে রাখবার সময় আহসান আর চোখে তরিকে ইশারা করেছিল, এর অর্থ রাতে জানালাটা খোলা রেখো। তরি রাতে স্বামীর কথা মতো যোগ্য স্ত্রীর ন্যায় তাই করল। জানালাটা খোলা রেখে সজাগ হয়ে রইল, পাছে আহসান না এসে পড়ে। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর পরিবেশ যখন শান্ত, আহসান তখন জানালায় স্বল্প আওয়াজে টোকা দিল। তরির কানে তা পৌঁছাতেই সে বিছানা থেকে উঠে সাবধানে বসল। জানালার দিকে তাকাতেই আহসানের চাঁদ মুখখানি দেখল। পা টিপে টিপে দরজা খুলে বের হলো সে। অন্ধকারে অসাবধানে পা ফেলতেই তরি চিৎপটাং হয়ে পড়ে যেতে রইলে আহসান তাকে ধরে ফেলে। তরির মন আনন্দে পুলকিত হয়ে গেল। কেমন একটা নায়িকা অনুভূতি হচ্ছে তার। সিনেমার নায়িকা যখন পড়ে যায়, নায়ক বিদ্যুৎ এর গতিতে এসে তাকে ধরে ফেলে। আচ্ছা, সে কি তবে নায়িকা? তবে নায়ককে? আহসান? অবশ্যই এতে মন্দ হবে না। এমন সুপুরুষ একজন মানুষ তরির নায়ক হলে খুব চমৎকার হবে। ক্ষণে ক্ষণে ভিলেনের হাত থেকে তাকে বাঁচাবে। আহসান তরির হাত ধরে তাকে বাইরে নিয়ে এলো। আজ ভরা পূর্ণিমা। আকাশের মাঝে স্থান পেয়েছে গোলাকার গঠনের একটি বিশাল চাঁদ। চারিপাশে তখন শুনশান নীরবতা। মৃদু মৃদু বাতাসে পাশের গোটা কয়েক গাছের পাতাগুলো ক্ষণিক পরপর একে অপরের মিশে যাচ্ছে। তরির সঙ্গে আহসানের হাতের বন্ধন শক্ত হলো। তরি জড়সড়ে হয়ে বসল। আপনার ভয় করছে না? আহসান সরল কণ্ঠে বলল। কিসের ভয়? তরি ভয়ত কণ্ঠে বলল। যদি এখন তেনারা আসেন? আহসান প্রশ্নের বাণ ছুড়ে দিয়ে বলল। কারা? তরি চুপিসারে বলল। উফ, আপনি কিছু বোঝেন না, রাতে তেনাদের নাম নিতে নেই। তরির অদ্ভুত ভূত ভৃতির কথা শুনে আহসান ঠোঁটগুলো এলিয়ে হাসল। আফসা আলোয় সেই হাসিটাকে সঠিকভাবে দেখার সুযোগ হলো না তরির। হেসে সে বলল, তাহলে আমি বাঁচিয়ে নেব, বিশেষ করো আমায়। তরি ঠান্ডা গলায় বলল। নিজের চেয়েও বেশি। আহসান তরিকে সঙ্গে নিয়ে বড় কাঁঠাল গাছের গুড়িটায় গিয়ে বসল। তরির একেবারে সন্নিকটে সে। একেবারে অপরের শ্বাস প্রশ্বাস নেওয়ার শব্দটাও শুনতে পাচ্ছে তারা। আকস্মিক বাতাসে তরির খোপা বাঁধা চুলগুলো এলোমেলো হয়ে গেল। ছোট ছোট চুলগুলো এসে চোখে মুখে বাড়ি দিল। তরি হাত উঁচু করে পুনরায় বাঁধতে চাইল। আহসান অনুরোধের সুরে বলল, বেদনা যা ছন্ন ছাড়া তা কেন অবাধ্য বাঁধানো বাঁধতে চাও? তরি ওই কথা উপেক্ষা করতে পারল না, হাত দুটো গুটিয়ে ফেলল। আহসান হঠাৎ কি যেন
মনে করে খপ করে ধরে ফেলল। তাতে আফসা তালির আওয়াজ হলো। তরি চমকে তার দিকে তাকালো। আহসান তরির দিকে নিজের হাতের মুঠোয় বাড়িয়ে দিল। তরি সযত্নে কৌতূহলে তা খুলতেই ভেতর থেকে একটা ক্ষুদ্র জোনাকি বের হয়ে এলো। তরি তা ধরবার পূর্বেই কোথায় যে উড়ে গিয়ে মিলিয়ে গেল। তরি হতাশ হয়ে আহসানের পানে চাইল। তীব্র হতাশাসন্ন স্বরে বলল, সবাই শুধু আমায় ছেড়ে চলে যায়, আপনিও কি চলে যাবেন? আহসান তপ্ত কণ্ঠে বলল, তুমি যদি রেখে দিতে চাও তবে থেকে যাব, আর হেলায় ছুড়ে দিলে মিলিয়ে যাব। তরি সরলতা মাখা স্বরে বলল, তাহলে আপনাকে আমি বয়ামে ভরে রেখে দেব, তাহলে আর হারিয়ে যাবার কোনো ভয় থাকবে না। আমাদের বাড়িতে মা আচার করার জন্য ইয়া বড় বড় কাচের বয়াম ধুয়ে রাখে, সেগুলোতে রাখলে আপনি আর পালাতে পারবেন না। আহসান মায়া ভরাট কণ্ঠে বলল। আচ্ছা, রেখে দিও। এরপর পরস্পরের মাঝে চোখে চোখে সন্ধি হলো। চারদিকে ঝিঝি পোকার আওয়াজে যখন সমারোহ, তখন তারা একে অপরের চোখের নিশায় বন্দী। একে অপরের প্রতি নৈকট্য লাভের আশা যেন আরও বাড়ল। দৃষ্টির খেলা তখন অধরে এসে থামল। কখন যে তারা একে অপরের অধরে মত্ত হলো কে জানে। দুজনের নিঃশ্বাসমালা ঘন হয়ে গেল। আহসান নিজ স্ত্রীর গাল হাতের আঁচলায় পুড়ে নিল। তরিও যেন নিজের ধ্যান জ্ঞান হারিয়ে ফেলল। তার মাথায় শুধু একটাই শব্দই এলোমেলো হয়ে বাড়ি খাচ্ছে, আহসান, আহসান আর আহসান। মিনিটখানেক সময় অতিবাহিত হওয়ার পর যুগলের ঘোর কাটল। নিজেদের অবস্থান টের পেয়ে দুজনেই সরে গেল। তীব্র অস্বস্তিতেও একে অপরের দিকে তাকাতে ভুলল না তারা। এভাবেই নীরবতার অদূরে কেটে গেল কিছু মুহূর্ত। চাঁদের অপরূপ সৌন্দর্যে ঘায়েল হলো তরি। চাঁদের দিকে তাকিয়ে তরি বলল, আজ রাতটা কত সুন্দর না? পেছন থেকে জবাব এলো। তুমি রাতের চেয়ে সুন্দরী তরি। তরি লজ্জায় মাথা নুইয়ে ফেলল। আহসান ফের বলল, তুমি মেয়েটা ভাদ্র মাসের তীব্র দাবানলে এক পশলা বৃষ্টির মতো সুন্দর। তরি এত শক্ত কথার মানে বুঝল না। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল শুধু। রুমি আজ স্কুলে যায়নি, তার বেজায় জ্বর। হুট করে এত জ্বরের আগমন কোথা থেকে হলো কে জানে। শোভা প্রথমে স্কুলে না যাবার অজুহাত ভেবেছিল, পরে মেয়ের গায়ে হাত দিয়ে দেখলেন তীব্র জ্বর। জ্বরের ঘোরে কী সব বিড়বিড় করছে যেন। রুমির এরূপ দশা দেখে তরির বড় করুণা হলো তার প্রতি। কলেজে যাওয়ার কথা শুনে সেও বেঁকে বসল। সইকে এভাবে ফেলে যেতে ইচ্ছে হচ্ছে না তার। শেষে শোভার বকুনি খেয়ে মুখ গোমরা করে কলেজে গেল সে। আহসান এই সেই বলে তার অভিমান ভাঙ্গাতে চাইল, তবে সফল হলো না। তার মন পড়ে আছে বাড়িতে, রুমির কাছে। গুনগুনের জ্বর এলেও সে রুমির মতন স্কুলে যেতে চাইতো না। জ্বরে আলুথালু অবস্থায় কী সব যেন বিড়বিড় করত। কিছু মুখেও তুলতে চাইতো না। জোর করে দুধ রুটি খাইয়ে দেওয়া হতো তাকে। জ্বর ভালো হয়ে গেলেও মিছে জ্বরের বাহানায় স্কুলে যেতে চাইতো না। মনোয়ারার বকুনিতে গাল ফুলিয়ে স্কুলে যেত। পেটে পেটে সে কি রাগ তার। ক্লাসে তরির আজ মন নেই। সকালবেলা রুমির জ্বরে নির্জীব মুখটাকে দেখে বারবার গুনগুনের কথা মনে পড়ছে কেন। গুনগুন কি ভালো আছে? নাতাশা, সুহা ও কুহু এসে ক্লাসের মাঝে তরির সঙ্গে কত গল্প জুড়ে দিল। তরির মাথায় সেসব ঢুকছে না। কোথায় আছে গুনগুন? গুনগুনের কি মনে পড়ে বোনকে, নাকি খামখেয়ালিপনায় ভুলে গেছে তরিকে? ক্লাস শেষে বাইকে করে আহসান নিতে এলো তাকে। তরি চুপচাপ বাইকে গিয়ে বসলো। আজ মন ভালো নেই তার। কেন নেই সেটা সে জানে না। তরির মৌনতায় আহসান বারবার লুকিং গ্লাসে তরিকে পর্যবেক্ষণ করল। স্বভাবতই খুব বেশি কথা বলে না তরি, তবে এতটা গুটিসুটি মেরে চুপ করে বসে থাকার মতন মেয়ে সে তো নয়। কি হলো তবে আজ? বাড়ি ফিরতেই তরি রুমির ঘরে হানা দিল। গিয়ে দেখল রুমি বিছানায় হেলান দিয়ে শুয়ে আছে, চোখ মুখ কুঁচকে। মাসদাক ভাতের প্লেটে হাতে নিয়ে বসে আছেন। ছোট ছোট নলা তুলে রুমিকে খাইয়ে দিচ্ছেন। অজান্তেই তরির চোখটা ঝাপসা হয়ে এলো। দরজার সামনে থেকেই ঘুরে চলে এলো সে। বাবা মেয়ের একান্ত মুহূর্তে বাগড়া দেওয়াটা সংযতপূর্ণ হবে না। আহসানের ঘরে গিয়ে বসলো সে। আহসান ঘরে নেই, হয়তো দুপুরের খাবার খাচ্ছে। তরির শরীরে শক্তি নেই, কেমন একটা বিতৃষ্ণা ভর করেছে শরীরে। রুমির মতো একটা নিজীবন কি তার হতে পারতো না? এই যে বাবাকে হুটহাট বাবা বলে জড়িয়ে ধরতে পারে, জ্বর হলে বাবার হাতে খাবার খেতে পারে, এই শোকটুকু কি তার হতে পারতো না?
একই জীবন তার। চারিপাশে বাবার সমবয়সী এত এত লোক, কিন্তু বাবা বলে ডাকার মতো কেউ নেই। এটা কি কম কিছু? তরি বালিশে মুখ গুজে হাউমাউ করে কেঁদে উঠল। সেই ক্রন্দন রুমির প্রতি হিংসাই নয়, বাবার শূন্যতা ও তার প্রতি তীব্র অভিমান মিশ্রিত ছিল তাতে। একবার কড়া রোদে স্কুলে গোল্লায় ছুট খেলে বাড়িতে ফিরে করকরে ঠান্ডা পানিতে গোসল করার ফলে তীব্র জ্বর এসেছিল তরির। ঠান্ডায় গলা বসে গিয়েছিল। খাবার রুচি শূন্যের কোঠায় গিয়ে পৌঁছেছিল। মনোয়ারা যখন খাবার নিয়ে তরির পেছন ছুটতে ছুটতে ক্লান্ত, হায়দার তখন অতি সযত্নের সহিত মেয়ের মুখে খাবারের গ্রাস তুলে দিতেন। তরি তখন বেজায় বিরক্ত হতো। খাবার মুখে নিয়ে দীর্ঘ সময় বসে থাকত। বড্ড তিতকুটে লাগত যে। আহসান খাবার টেবিল থেকে উঠে তরিকে এদিক সেদিক খুঁজল, কোথাও পেল না। মেয়েটা তবে গেল কোথায়? তোয়ালে দিয়ে হাত মুছতে মুছতে ঘরে ঢুকলো সে। ঘরে ঢুকতেই রীতিমতো চমকিত হলো সে। বিছানায় উপর হয়ে শুয়ে তরি বালিশে মুখ গুজে রেখেছে। আহসান সদর্পণে তার সামনে গিয়ে দাঁড়ালো। এ কি, মেয়েটা কাঁদছে কেন? মায়া ভরা দৃষ্টিতে একগুচ্ছ কৌতূহল নিয়ে আহসান স্ত্রীর মাথায় হাত রাখল। তরি বিস্মিত হয়ে উঠে বসল, হাতের উল্টো পিঠ দিয়ে চোখটা মুছে ফেলল। আহসান ভ্রু কুঁচকে বলল, তুমি কাঁদছো কেন তুলতুল? দীর্ঘদিন পর নিজের পুরনো নাম কারো মুখে শুনতে পেয়ে তরি থমকে গেল। কিছু মুহূর্তের জন্য তার মনোযোগ সম্পূর্ণভাবে ঘুরে গেল। ঘোর মিশ্রিত সুরে সে বলল, কি বলেন? আরেকবার বলুন না। আহসান স্বাভাবিক ভঙ্গিতে বলল, তোমার কি হয়েছে তুলতুল? শরীর খারাপ করেছে? রুমির মতো তোমারও জ্বর এলো নাকি? এটুকু বলেই তরির কপালে হাত রাখল সে। কই না তো, জ্বর তো আসেনি। তরি নিজের অনুভূতিকে দমিয়ে রাখতে চাইল। বুকের বেদনাকে বাইরে আসার সুযোগটুকু দেওয়া ও তার প্রয়োজন বোধ করল না। কেমন যেন নিশ্চুপ হয়ে গেল। আহসান তরির দিকে কিছুটা এগিয়ে গেল। তরি চুলে বিলি কাটতে কাটতে বলল, কি হয়েছে তুলতুল? তরি নিজেকে আর ধরে রাখতে পারল না। ছোট্ট হাঁসের ছানার মতো আহসানের বুকে মাথা রেখে কেঁদে ফেলল। সে কি বাঁধভাঙ্গা কান্নার সুর। আহসানের বলিষ্ঠ বুকেও যেন কাঁপন ধরল। তরিকে অভয় দেওয়ার জন্য পিঠে হাত বুলিয়ে দিতে দিতে আহসান বলল, তুলতুল, এই মেয়ে, কি হচ্ছে তোমার? আমাকে না বলে কিন্তু তোমার সঙ্গে আরই নেব। এভাবে কতক্ষণ আমার দুশ্চিন্তা ফেলে রাখবে? তরি হেসকি তুলতে তুলতে বলল, রুমির জীবনটা কত সুন্দর, তাই না? এই যে যখন তখন বাবাকে কাছে পায়, অসুস্থ হলে বাবার আদর পায়। এমনটা আমার সঙ্গে হয় না কেন? বাবা চলে যাওয়ার পর আমি আল্লাহকে বলেছি আমি যেন আর অসুস্থ না হই, কারণ আমার মুখে তুলে দেওয়ার মতো আমার বাবা তো আর থাকবে না। জানেন, আমার জ্বর এলে বাবা আমায় খাইয়ে দিত, জোর করে দুধের গ্লাস ধরিয়ে দিত। আমি রুমিকে হিংসে করছি না, তবে আমার না খুব লোভ হচ্ছে। আমি কি রুমি হতে পারতাম না? আহসান মনোযোগ দিয়ে তরির কথাগুলো শুনল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আদরের লোভে তোমার রুমি হবার প্রয়োজন নেই। তুমি তুলতুল, এটাই তোমার পরিচয়। একটা বিবাহিত মেয়ের জীবনে তার দায়িত্ব নেয় 3 পুরুষ। প্রথমে বাবা, তারপর স্বামী, এরপর তার পুত্র। আমি জানি না আমার সন্তান তোমার ঠিক কতটুকু খেয়াল রাখবে, তবে আমি হলফ করে বলতে পারি, আমার যতদিন হায়াত থাকবে আমি তোমায় কখনো উপেক্ষা করব না। তোমার কষ্ট আমাকে ব্যথিত করে, সহ্য করতে পারি না, কষ্ট হয়। একজন স্ত্রী হিসেবে এটুকুই কি তোমার জন্য যথেষ্ট পাওনা নয় তোরে? তরি মুখ ফুটে কিছু বলতে পারল না। মাথা নিচু করে বসে রইল। আহসান বিছানা থেকে উঠে দাঁড়ালো। টেবিলে সাজিয়ে রাখা খাবারের পাত্র থেকে খাবার বাড়ল প্লেটে। প্লেট হাতে তরির সামনে গিয়ে দাঁড়ালো। খাবার মেখে আনাড়ি হাতে তরির মুখের সামনে তুলে ধরল। রুমিকে মাঝে মধ্যে জোরপূর্বক খাইয়ে দিত সে। রুমির পর তরি হয়তো প্রথম কেউ যার জন্য এত যত্ন নিয়ে সে ভাত মেখেছে। আহসানকে এরূপ বেশে দেখে তরি ভেজা চোখে ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখল। তরিকে অবাক করে দিয়ে আহসান তরির মুখে খাবার তুলে দিল। তরি হতবিহ্বল, চমকিত, বিস্মিত। আর কি পদবিতে ব্যাখ্যা করা যায় এই পরিস্থিতিকে? বাবার পর তরির জীবনে মুখ্য ভূমিকা পালন কে করছে? আহসান। বাবার পর প্রথমবার কোনো পুরুষ তরিকে খাইয়ে দিল। বিষয়টা কি স্বাভাবিক? অস্বাভাবিক হলে হোক, এরূপ আদুরে যত্ন পেতে তরির মন্দ লাগছে না। তরিকে খাইয়ে দিয়ে আহসান রুমির কাছে গেল। জ্বরের ঘরে চোখ দুটো বোজা, ঠোঁট কেমন তিরতির করে কাঁপছে। আহসান আলগোছে রুমির মাথায় হাত বুলিয়ে দিল। রুমির বালিশের তলায় মুঠো ভর্তি লজেন্স রেখে এলো। জ্বর এলে তেতো মুখে
রুমি লজেন্স খেতে খুব ভালোবাসে, এতে তার বমি বমি ভাবটা কেটে যায়। ছেলেবেলার অভ্যাস যে। সন্ধ্যায় বই খাতা নিয়ে তরি আহসানের ঘরে হামলা চালালো। আহসান পড়ার ঘরে গিয়ে পড়ার কথা বললে তরি এড়িয়ে গেল। বিছানার ওপরেই বই খাতা এলোমেলো করে পড়তে বসল। তরির এক রকমইপনা দেখে আহসান মুখে রা অবধি কাটল না। বিছানার ওপরেই তরিকে একটা অঙ্ক করতে দিয়ে নিজেও বই নিয়ে বসল। তরি তখন মনের সুখে শরীর এলিয়ে দিয়ে উবু হয়ে অঙ্ক কষতে ব্যস্ত। রুমির জ্বর কিছুটা সেরেছে, কিন্তু দুর্বলতা এখনও কাটেনি বিধায় আহসান পড়ার জন্য জোরাজোরি করেনি। আহসান বই পড়ার ফাঁকে আনমনে একবার তরির দিকে তাকালো। নবযৌবন যেন তার উপচে উপচে পড়ছে। পড়ার প্রতি তীব্র অমনোযোগী থাকায় অন্যমনস্ক হয়ে শাড়ির আঁচল কখন যে বক্ষস্থল হতে সরে গেছে কে জানে। মেয়েলি শরীরের খাজ স্বচ্ছভাবে ধরা দিচ্ছে আহসানের দৃষ্টিতে। আহসান দৃষ্টি সংযত করবার প্রচেষ্টা চালালো, কিন্তু চেষ্টা ব্যর্থ হলো। ঝুঁকে বসবার কারণে তরির ব্লাউজের উরুর অংশটা বিপদসীমার নিচে নেমে গেছে। তা দেখে আহসান ঢোক গিলল। বই পড়ার দিকে মনোযোগ বহাল রাখতে চাইল। বেহায়া অক্ষিযুগল মস্তিষ্কের কথা শুনতে নারাজ। আহসান দ্বিধাদ্বন্দ্বে খেই হারিয়ে ফেলল। মস্তিষ্ক বলছে দৃষ্টি সংযত করে নিজের কাজে মন দিতে, অপরদিকে মন বলছে। আহসানের শ্বাস ঘন হয়ে এলো, নিঃশ্বাস নিতে ভুলে গেল সে। মন নাকি মস্তিষ্ক, কাকে বেছে নেওয়া উচিত তার? ওই মেয়েলি দেহের প্রত্যেকটা অঙ্গে স্পর্শ করার বৈধতা আছে তার, তবে এত অহেতুক অস্বস্তি কিসের? আর চোখে তরিকে আবার পর্যবেক্ষণ করল সে। আবেদনময়ী দৈহিক কায়া তাকে পোড়াচ্ছে, জ্বালিয়ে পুড়িয়ে নিশ্চিহ্ন করে দিচ্ছে। আহসানের শ্বাস নেওয়ার গতি বেড়ে গেল। বই রেখে সে ঘন ঘন নিঃশ্বাস গ্রহণে মনোযোগী হলো। বারবার চোখ ফেরাতে চেয়েও পারছে না। ওই সুনিপুণ দেহ না ছুঁতে পারলে তার জীবন বৃথা। তরির সান্নিধ্য পাওয়াটা আজ খুব করে দরকার। শেষমেশ বিবেক আহসানকে একটা প্রশ্ন করেই বসল। আহসান সেই প্রশ্নের উত্তর দিতে পারল না। ওই প্রশ্নই তাকে কুপকাত করে ফেলল। যন্ত্রণাময় পরিস্থিতি থেকে রেহাই পাবার জন্য আহসান বলল, আজ আর পড়তে হবে না তরি, বই খাতা গুটিয়ে ফেলো। তরি খাতায় মার্জিন করতে করতে বলল, একটা কঠিন অঙ্ক বাকি আছে, ওটা একটু দেখিয়ে দিন না, তাহলে আজকের ঝামেলা শেষ। আহসান তরির বই খাতা ছুঁয়েও দেখল না। তরি এখন তার সামনে থাকা মানেই বিপদ। তরিকে আগে এখান থেকে বিদায় করতে হবে। আহসান কপটতার স্বরে বলল, আমি পরে দেখিয়ে দেব, আজ আর নয়। তুমি বই খাতা গুছিয়ে তাড়াতাড়ি বুবুর ঘরে যাও। তরি বিছানা থেকে উঠে দাঁড়াবার সময়ে উদর থেকে আঁচলটা বেশ খানিকটা সরে গেল। মেদবিহীন কমল উদর দেখে আহসানের গলা শুকিয়ে কাঠ হওয়ার জোগাড়। বড় বড় শ্বাস নিতে নিতে আদেশের সুরে তরিকে বলল, তোমাকে না বলেছে তাড়াতাড়ি বই গুছিয়ে চলে যেতে? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছ? বুবুর ঘরে গিয়ে ইংরেজি পড়াটা করে ফেলো, জলদি যাও। আহসানকে লম্বা আর দ্রুত শ্বাস নিতে দেখে তরি হকচকিয়ে উঠল। ভয়ার্ত গলায় বলল, কি হয়েছে আপনার? শরীর খারাপ করেছে? প্রেশার বেড়ে গেছে? বাবার প্রেশার বেড়ে গেলে বাবারও এরকম শ্বাসকষ্ট হতো। বেশি কষ্ট হচ্ছে আপনার? বুবুর ওষুধের বক্সে প্রেশার ওষুধ আছে, এনে দিব আপনাকে। আহসান হতাশ হয়ে তরির পানে চাইল। কিভাবে বোঝাবে তরিকে সে? এটা কোনো শরীরের অসুখ নয়, এটা হলো মনের অসুখ। খুব বিশ্রী রকমের মনের অসুখ, ছুঁয়ে দেওয়ার অসুখ, বাজে অসুখ। আগে কলেজে যেতে তরির খারাপ লাগতো না, ক্লাসে গল্প করার জন্য হলেও যেতে মন চাইতো, কিন্তু আজকাল কলেজে তার মন বসেই না। মন ও মস্তিষ্কে উভয় পাশে আহসান নামক একটি ব্যক্তি স্থায়ী বসতি গড়ে তুলেছে। তরি চাইলেও সেই সুদর্শন সুপুরুষ ব্যক্তিত্বের মানুষটিকে উপেক্ষা করতে পারছে না। বাজে লোকটা মনের ভেতর এভাবে ঢুকে বসে আছে কেন? কি অধিকার তার? অধিকারের বিষয়টিতেই তরি বারবার আটকে যায়। যদি কথা ওঠে অধিকারের, তবে আহসানের চেয়ে বেশি আর কারো অধিকার খাটানোর সাধ্য নেই। তরির ওপরে লিখিত এবং অদৃশ্য অলিখিতভাবে আহসানের দাবি আছে। লোকটা হুট করে এসে তরির ক্ষুদ্র মনে এতটা জায়গা করে নিল, কবে নিল? তরি টের পেয়েছে কি? পায়নি তো। তাহলে কবে ঘটল এই ঘটনা? কে জানে। তরির কলেজ আজ নির্ধারিত সময়ের আগে ছুটি হলো।
আজ শেষের ক্লাসটা অজ্ঞাত কারণে বাদ হয়ে গিয়েছে। তরি কলেজের গেটের সামনে দাঁড়িয়ে রইল আহসানের অপেক্ষায়। আহসান জানে না তরির অগ্রিম ছুটির কথা। তরির পাশে ঝুমুর এসে দাঁড়ালো। প্রতিদিন টকটকে লাল লিপস্টিক দিয়ে ক্লাসে আসে সে। ম্যামের কাছে বকাও খায়, তবুও কোনো লাভ হয়নি। উঁচু করে চুল বেঁধে ঠোঁট লাল করে কলেজে আসাটা তার স্বভাব। ঝুমুর তরিকে উদ্দেশ্য করে বলল, ছুটি হয়ে গিয়েছে, বাড়ি যাবে না? তরি সরলতার সহিত উত্তর দিল। উনি তো নিতে আসলেন না আজ এখনো। ঝুমুর কৌতূহলের ছলে প্রশ্ন করল। উনি কি? তোমার উনি? তরি লজ্জায় মাথা নুইয়ে ফেলল। ঝুমুর আর চোখে তরিকে দেখল। ব্যাগ থেকে নিজের ফোনটা তরির হাতে দিয়ে বলল, তোমার উনির নাম্বার মুখস্থ আছে? ফোনে ব্যালেন্স আছে? তাকে ফোন করে কলেজে আসতে বলো। তরি প্রথমে ইতস্তত বোধ করল, পর মুহূর্তে ভাবল দুপুরে এভাবে একা একা দাঁড়িয়ে থাকার চেয়ে আহসানকে ফোন করাটাই ভালো। প্রথম কলেই আহসান ফোন ধরল। অপরিচিত নম্বর দেখে একটু সন্দেহ সৃষ্টি হলো মনে, তবুও ফোনটা ধরল সে। তরির গলার স্বর শুনে আশ্বস্ত হলো। মালের গুদাম থেকে বেরিয়ে দ্রুত বাইক স্টার্ট দিল সে। মেয়েটা অপেক্ষা করছে নিশ্চয়ই। ঝুমুর আর দাঁড়ালো না, ফোনটা ব্যাগে ঢুকিয়ে বাড়ির পথে হাঁটা দিল। তরির কলেজের গেটের সামনে আহসানের বাইক এসে থামতেই তরি ছুটে গেল তার দিকে। রোদে দাঁড়িয়ে থেকে ঘামে ভিজে গেছে তার শরীর। আহসান পকেট থেকে নিজের রুমালটা বের করে এগিয়ে দিল তরির দিকে। তরি হাত বাড়িয়ে রুমালটা নিল, তবে ঘাম মোছার মতো অহেতুক কাজে রুমালটা নষ্ট করল না। এই রুমালের দাম তরির কাছে অনেক বেশি। শক্ত করে হাতের মুঠোয় ধরে রাখলো সে রুমালটা। এটা সে কাউকে দিবে না। বাড়ি ফিরেই খাবার খেয়ে তরি আহসানের ঘরে লম্বা এক ঘুম দিল। দিনে আহসানের ঘরে থাকা নিয়ে মধুবিবির কোনো আপত্তি নেই, তবে রাত হলেই তরিকে নিজের ঘরে না পেলে মধুবিবি বেজায় রাগ করেন। এই সুপ্ত ক্রোধের কারণ কি তা তরির নিতান্তই অজানা। দুপুরের দিকে আহসান খাবার খেতে বাড়ি আসে। ফেরার পথেই তরিকে কলেজ থেকে নিয়ে আসে। খাওয়া শেষে পড়ার ঘরে কী সব বইপত্র নিয়ে ঘাটাঘাটি করে, তারপর আবার কাজে চলে যায়। মাঝে মাঝে সন্ধ্যায় ফেরে, কাজের চাপ বেশি থাকলে প্রায়ই আবার রাতেও ফেরে। ক্লাসে বসে থেকে থেকে তরির কোমরের দশা বেহাল। বিছানার ঠিক বাম পাশে বালিশে মাথা রেখে উবু হয়ে শুয়ে আছে সে। আহসান সেই মুহূর্তেই কাজের ছলে তস্ত্র পায়ে ঘরে এলো। তরিকে ওভাবে শুয়ে থাকতে দেখে বিচলিত হলো। তরি যেই পাশটায় শুয়েছে ঠিক সেই বরাবর বিছানার নিচে টাকার বান্ডিল রেখেছিল সে। সেটা এখন নেওয়া দরকার। আজকে নতুন মাল ওঠানোর জন্য কর্মচারীকে টাকা দিতে হবে। তরিকে কি ঘুম থেকে উঠিয়ে তুলবে? আহসান গভীর মনোযোগের সঙ্গে তরিকে দেখল। এই তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ক্লান্ত মেয়েটাকে জাগিয়ে তোলা কি ঠিক হবে? আহসান মিনিটখানেক ভাবল, এরপর নিজে বিছানায় উঠে বসল। তরির মাথার পাশ থেকে তোশকের নিচ থেকে যত্ন সহকারে নিঃশব্দে টাকার বান্ডিলটা বের করল। তরি এবার একটু নড়েচড়ে উঠল। কাজ শেষে বিছানা ছেড়ে নামার সময়ই তরি হঠাৎ তার হাতে বাহু চেপে ধরল। আহসান চমকে ফিরে তাকালো। কি হলো হঠাৎ মেয়েটার? একবার তরির হাতের বাঁধন ছেড়ে উঠে যেতে ইচ্ছে হলো। পরক্ষণেই কি ভেবে আহসান আর উঠল না। নরম সুরে তরিকে বলল, ছাড়ো। তরি চোখ বুজে থাকা অবস্থায় বলল, আহা। আহসান প্রতি উত্তরে বলল, কেন? তরি নিদ কণ্ঠে বলল। ছেড়ে দিলে চলে যাবেন। আহসান নির্লিপ্ত কণ্ঠে বলল, তাহলে কি করবে? তরি নিদ্রারত অবস্থায় আহসানের হাতটা আরো শক্ত করে চেপে ধরে বলল, রেখে দেব। আহসান মোহনীয় সুরে বলল, কোথায় রাখবে? তরি ঘুমু ঘুমু গলায় বলল, আলমারি। আহসান মনে মনে বেজায় হাসল। ঘুমের ঘোরে কথা বলার অভ্যাসটা তার নিজেরও আছে। মধুবিবি তাকে কতবার যে ছোটবেলায় হুজুরের কাছে নিয়ে গেছে এ কারণে। তার ভাষ্যমতে আহসানের সঙ্গে জিন আছে। কি হাস্যকর ব্যাপার! অতঃপর ওই তরির মতো তুলতুলে নরম বস্তুকে অবজ্ঞা করে আহসানের ফিরে যেতে হলো। আজ কাজ না থাকলে সত্যি তরির কথা ফেলতো না সে। ইস, সব কিছু ফেলে 24 ঘন্টা তরির আশেপাশে ঘুরতে পারার সক্ষমতা যদি তার থাকতো। আজকাল মাথায় কি হয়েছে কে জানে। তুলতুল নামক এক জৈনিক নারী আহসানের মাথায় পিলপিল করে ঘোরে। মাঝে মধ্যে যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে সে মাথা চেপে ধরে বসে থাকে, তবুও তুলতুল মাথা থেকে সরেই না। কি যে ভয়ানক সেই রোগ!
দিনরাত শুধু মাথার মধ্যে ভিমরি খায়। খুব শীঘ্রই ডাক্তারের কাছে যেতে হবে, না হলে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া অসম্ভব। কিন্তু এই রোগের চিকিৎসককে? তুলতুল, কি অদ্ভুত বিষয়! যেই রোগের নাম তুলতুল, সেই রোগের পথ্যের নামও তুলতুল। নিশ্চয়ই এটি অতি চমকপ্রদ এবং বিরল রোগ। বাণীতে কে? বাণীতে তুলতুলের রোগী বর। বিকেলে ফ্যাক্টরিতে নতুন মালের অর্ডার দিয়ে ফেরার পথে আহসান অতি নিদ্রয় ও করুণ ঘটনার সাক্ষী হলো। ফ্যাক্টরিতে মালের অর্ডার দিয়ে ফেরার সময় নতুন একটা বিল্ডিং পড়ে। বিল্ডিংটা তখনও অসম্পূর্ণ, ওপরে কাজ চলছে তখনও। আহসান সামনে হাঁটছিল, মাজদাক ছিলেন পেছনে। সহসা কি হলো কে জানে, বড়সড় একখানা ইটের খণ্ড বেখেয়ালে আহসানের কপাল ছুঁয়ে নিচে পড়ল। ঘটনাটা এতই দ্রুত ঘটল যে আহসান সরে যাবার মতো সময়ও পেল না। মাথায় এক হাত রেখে রাস্তায় জ্ঞান হারিয়ে ফেলল। মাজদাক সম্পূর্ণ ঘটনার প্রত্যক্ষ দর্শনকারী ছিলেন। রাস্তায় ছেলেকে ধরে তিনি বসে পড়লেন। আহসানের তখন জ্ঞানহীন, মাথার বাম পাশে চুয়ে চুয়ে পড়ছে তার তরল লাল রঞ্জক পদার্থ। পথচারী ও এলাকাবাসীদের সহায়তায় আহসানকে ধরে হসপিটালে নিয়ে যাওয়া হলো। মাজদাক তখন ভয়ে আশঙ্কায় বুকে পাথর চেপে বসে আছেন। মাজদাক নিজের মাথা চেপে ধরে কেঁদে ফেললেন। এই ছেলে তার প্রাণ, ছেলের কিছু হলে তিনি বাঁচবেন না। সৃষ্টিকর্তা হয়তো সেদিন এক বাবার এরূপ করুণ আর্তনাদকে হেলায় সরিয়ে দিতে পারলেন না। আনমনে করা সকল দোয়া কবুল করলেন। নার্স এসে জানালো আহসানের জ্ঞান ফিরেছে, তবে মাথার বাম পাশটা ফেটে গেছে, তাতে 5টা সেলাই পড়েছে। মাজদাক দুহাত তুলে শুকরিয়া আদায় করলেন। দ্রুত পা চালিয়ে ছেলেকে দেখতে গেলেন। আহসান তখন বেডে মাথা দিয়ে শুয়ে আছে। রক্তক্ষরণ হওয়ায় শরীর দুর্বল, স্যালাইন চলছে। শোভা রাতের খাবার নিয়ে অপেক্ষা করছে। মাজদাক বলেছিলেন ফিরতে দেরি হবে আজ, তাই বলে এত দেরি? রাত 11:30 বাজতে চলল, এখনও কারো খোঁজ নেই। মধুবিবি কয়েকবার এসে ছেলে আর নাতির খোঁজ করে গেছেন। তরি আর রুমি আহসানের অপেক্ষায় ছিল। অজ্ঞত শোভা তাদের ঠেলে ঠুলে পড়তে বসিয়েছে। সবার অপেক্ষার অবসান ঘটল। স্বামী ও পুত্র দুজনেই ঘরে ফিরল। কিন্তু এই ঘরে ফেরা সেই ঘরে ফেরা নয়। আহসান ফিরল বাবার কাঁধে এক হাত ভর করে। আহসানের মাথার বড় মোটা ব্যান্ডেজের স্তর দেখে শোভা আঁতকে উঠলেন। ছেলের কি হাল! দুপুরেই তো ভালো মানুষ বাড়ি থেকে বের হলো, তবে এখন? শোভা দৌড়ে ছেলের কাছে ছুটে গেল। আহসানের পা তখনও চলছিল না। ড্রয়িং রুমের সোফায় বসে পড়ল সে। বেপ্যাসে পড়ে গিয়ে কবজিতে আঘাত লেগেছে, সেখানটায় ব্যান্ডেজ পড়েছে। স্বামীর মুখে সবটা শুনে শোভা কেঁদে ফেললেন। সৃষ্টিকর্তা আজ বড় বাছা বাঁচিয়েছে। মাথা একটা সংবেদনশীল অঙ্গ, সেরকম বড় কিছু হয়নি, এটা তার ভাগ্য। ভাত মেখে আহসানকে খাইয়ে দিলেন তিনি। আহসান খুব বেশি খেল না, মাত্র কয়েক নলা খেয়েই মুখ ফিরিয়ে নিল। শোভা আর জোর করলেন না, ছেলেকে ঘরে নিয়ে শুইয়ে দিলেন। এমনিতেও আজ কম ধকল যায়নি ছেলেটার ওপরে। ক্লান্ত রুগ্ন দেহ নিয়েও আহসান আজ ঘুমোতে পারছে না। তরি একবারও এলো না তার কাছে। কেন এলো না? কি এত কাজ তার? হাতে কাজ থাকতেই পারে, তাই বলে এতটা নিমগ্নতা? একটা বড় হলেও কি পারত না সে? তরির নিকট এতটাই ফেলনা সে? তীব্র অভিমানে আহসান খেই হারিয়ে ফেলল। ব্যথানাশক ঔষধের ঘোরে চোখ জুড়ে ঘুমের রেশ নেমে এলো। বুকের ওপর ডান হাতটা রেখে ঘুমিয়ে পড়ল সে। শরীরের আনাচে কানাচে ব্যথার অন্ত নেই। আহসানের ঘুমের স্থায়িত্ব খুব বেশি সময় ছিল না। মিহি সুরে কান্নার শব্দ শুনে তার ঘুম ভাঙল। চোখ খুলেই তরির মুখটা দেখতে পেল সে। এই দর্শন খুবই অদ্ভুত। তরির কাঁদো কাঁদো মুখ দেখে আহসানের মায়া উপচে পড়ল তার প্রতি। অভিমান যেন পা গুটিয়ে পালালো। তরির পরিপাটি করে রাখা চুলগুলো আজ আলুথালু অবস্থা। চোখ থেকে চিকন পানির ফোঁটা বেয়ে পড়ছে। থুতনির ডগা, নাকের ডগা কেমন লাল লাল। আহসান ভাঙ্গা গলায় বলল, কি হয়েছে তুলতুলি বেগম? নামের বিকৃতি শুনে তরির রাগ হওয়ার বদলে আরও কান্না পেল। কি অবস্থা হয়েছে লোকটার! এরকম হবে জানলে আজ বাইরেই যেতে দিত না আহসানকে সে। তরি অভিযোগের সুরে বলল, আপনি ভীষণ বাজে এবং বেখেয়ালি একজন লোক। খুব 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 বাজে আপনি। পথে ঘাটে চলতে পারেন না। দেখেছেন আজ কি হলো? আপনি আসলেই বাজে লোক, পচা লোক। আহসান কণ্ঠ ভর্তি গভীরতা নিয়ে বলল, তুমি তাহলে ভালো করে দাও, আমি অনেক বাজে, অনেক অনেক বাজে। তরি আহসানের হাতের ওপরে মাথা রেখে কেঁদে ফেলল। আহসান লক্ষ্য করল তার হাত ভিজে যাচ্ছে।
তরির চোখের পানির গুণে হয়তো। তরি ক্রন্দনরত গলায় বলল, আপনার জন্য কত কেঁদেছি আমি জানেন। আপনি সব সময় শুধু আমায় কষ্ট দেন, আপনার মধ্যে কোনো মায়া দয়া নেই। আহসান প্রশ্ন করল। কেন কাঁদলে তবে? তরি চোখ মুছে বলল, আপনার কষ্ট হচ্ছে তাই কেঁদেছি। আপনার কষ্টের কথা ভাবলেই তো আমার কেমন যেন লাগে, কেমন কেমন যেন অনেক কষ্ট হয়। আহসান ছোট্ট শ্বাস ফেলে প্রশ্নের ছলে বলল। কষ্ট আমার, ব্যথা আমার, আর কাঁদছো কেন তুমি? তরি পর মুহূর্তেই জবাব দিল। কেন? যা আপনার তা কি আমার নয়? এই ছোট্ট প্রশ্নের উত্তর আহসান দিতে পারল না। উত্তরটা মুখ ফুটে বেরোইলই না। যুদ্ধের সৈনিকের দিকে ছোড়া তেজস্বী রাইফেলের গুলির মতো তরির করা প্রশ্নটা তার বুকে এসে বুকটা ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। কথাও কি মানুষের হৃদয়ে এতটা ঝড় তুলতে পারে? পারে তো। তরি আজ নিজ গুণে তা প্রমাণ করে দিল। তরি আহসানের মাথার ক্ষতটা খুঁটে দেখতে দেখতে বলল, আপনার এমন দশা হবে জানলে আমি আপনাকে ঘর থেকে বের হতেই দিতাম না, বেঁধে হলেও রেখে দিতাম। আহসান মস্করার ছলে বলল। কি করে বাঁধবে? দড়ি দিয়ে নাকি আঁচল দিয়ে? তরি জবাবে কিছু বলল না। নিজের শাড়ির আঁচলের অংশটা দিয়ে আহসানের পরনের পাঞ্জাবির নিচের অংশটায় একটা গিট দিল। তরির কাণ্ড দেখে আহসান সত্যি সত্যি হেসে ফেলল। সেই রাতে মধুবিবি আর বাগড়া দিতে এলেন না। তরি আহসানের ঘরেই ঘুমল। আহসানের ডান হাতে মাথা রেখে আহসানের বুকে মুখ গুজে। আহসানের মাথার ব্যান্ডেজটা আজ খুলে ফেলা হয়েছে। ক্ষতটা সেরে গেছে, তবে কালচে বর্ণের একটা দাগ রয়ে গিয়েছে। হাতের কবজির আঘাতটাও ঠিক হয়ে গেছে। অসুস্থতার বাহানায় মাজদাক ছেলেকে ব্যবসার কাজে একদমই হাত লাগাতে দেননি। ঘরে শুয়ে বসেই দিন কেটেছে তার এক প্রকার। কাজের মধ্যে অবশ্য একটা কাজ হয়েছে, জমিয়ে রাখা চাকরির পড়াগুলো শেষ করে ফেলেছে সে। আহসান সর্বক্ষণ বাড়িতে উপস্থিত থাকার দরুন রুমি এবং তরি উভয়কেই বেশ দৌড়ের ওপর থাকতে হয়েছে। সন্ধ্যা থেকে রাত অবধি পড়ার টেবিল ছেড়ে উঠতেই পারেনি তারা। আজ আগের রুটিনে অভ্যস্ত হয়ে পড়েছে আহসান। দীর্ঘদিন পর কাজে ফিরে সে ঘরে শুয়ে বসে তার এক প্রকার বিরক্তি ধরে গেছে। কি একঘেয়ে জীবন। অনেকদিন পর তরিকে পৌঁছে দিতে তরির কলেজে গিয়েছিল আজ সে। এই কিছুদিন মাজদাকই তরি আর রুমিকে স্কুল কলেজ থেকে আনা নেওয়ার দায়িত্বে ছিল। ব্যস্ততার ফাঁকে হঠাৎ আহসানের ফোনটা বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকাতেই অপরিচিত একটা নম্বর দেখতে পেল সে। দ্রুত হাতে কলটা রিসিভ করে কানে তুলল সে। কয়েকবার হ্যালো বললেও ওপাশ থেকে কোনো শব্দ পাওয়া গেল না। আহসান বিরক্তিতে চোখ মুখ কুঁচকে কলটা কেটে দিল। বেশ কিছুদিন যাবতই অপরিচিত নম্বর থেকে কল আসছে তার ফোনে, তবে রিসিভ করলে কারো শব্দ পাওয়া যায় না। কি অদ্ভুত ব্যাপার স্যাপার। আজ কলেজ থেকে বের হয়েই বিজয়ের হাসি হাসল তরি। কতদিন পর এই দৃশ্য দেখার সৌভাগ্য হয়েছে তার। আহসান অসুস্থ হবার পর থেকে তরিকে মাজদাক কলেজ থেকে নিয়ে আসত। যেই জায়গাটা আহসানের ছিল তা অন্য কাউকে দেওয়া অসম্ভব। আজ ক্লাসের ফাঁকে কতবার যে কলেজের বারান্দায় উকিঝুঁকি দিয়েছে তরি, তার হিসেব নেই। মনে তার একটাই প্রশ্ন, আহসান কি এসেছে বাইক নিয়ে? তরি ছটফটে কাণ্ড দেখে নাতাশা সহ সকলেই মুখ লুকিয়ে হেসেছে। বিয়ের পর স্বামীর প্রতি এরূপ অদৃশ্য সুতোর টান দেখতেও এতটা মধুর হয়। আজ সন্ধ্যায় তরি কিংবা রুমি কেউই পড়তে বসলো না। বাসায় হঠাৎ আগন্তুকের বেশে মেহমান এসেছে। তরি অবশ্য এদের চেনে, এর আগেও দেখেছে সে তাদের। আহসানের বন্ধু হয় তারা। আহসান অসুস্থতার সময়টুকুতে বেশ কয়েকবার এসেছে তারা। বিয়ের দিন এদের আহসানের আশেপাশে দেখেছিল সে। আহসান বন্ধুদের দেখলেই প্রাণ খুলে হাসি জানিয়ে তাদের আমন্ত্রণ জানায়। এরপর আড্ডায় মত্ত হয়ে দুনিয়া ভুলে যায়। তরি নাস্তার ট্রে হাতে রান্নাঘর থেকে বের হতেই রুমি এসে আকস্মিক তার হাত থেকে ট্রেটা ছিনিয়ে নিল। তরি হতবাক হয়ে রুমির দিকে তাকাতেই রুমি বলল, এত নাস্তা দিয়ে এদের সঙ্গে ঢং করতে হবে না ভাবি, এরা আস্ত ছোচা। ওই যে সবচেয়ে লম্বা করে যে ভাইয়ার সঙ্গে বসে আছে সে সবচেয়ে বেশি ফাজিল, বাকি দুইজন ভাইয়া ভালো, তবে ওটা আস্ত একটা বদ। ভাইয়ার লাইফে আরও মাথায় উঠে বসেছে। তরি হতাশ হয়ে রুমির দিকে তাকিয়ে রইল। লম্বা করে যিনি আহসানের পাশে বসে আছেন তার নাম রঙ্গন, পাশের দুজনের নাম সৌম্য আর অর্ক। প্রথম যেদিন তারা বাড়িতে এসেছিল আহসান নিজেই তাদের সঙ্গে তরিকে পরিচয় করিয়ে দিয়েছিল। এরপর থেকে তারা কোনো প্রয়োজনে বাড়িতে এলে তরি তাদেরকে নাস্তা দিয়ে আপ্যায়ন করে।
রুমি অবশ্য আহসানের কোনো বন্ধুদের সামনে যায় না, সবাই বারণ করেন যেতে। একটা অবিবাহিত মেয়ের এভাবে ভাইয়ের বন্ধুদের সামনে যাওয়া মোটেও উচিত নয়। বলতে গেলে শোভা রুমির বিষয়ে একটু সংবেদনশীল। রুমির বাক্য অগ্রাহ্য করেই তরি ড্রয়িং রুমে নাস্তার ট্রেটা নিয়ে এলো। রঙ্গন, সৌম্য এবং অর্ক তরিকে দেখে ভাবি বলে সালাম দিল। তরি লজ্জায় মাথা নামিয়ে ফেলল। বয়সে বড় তিনজন মানুষ তাকে ভাবি ভাবি বলে সম্বোধন করছে, বিষয়টা বড় লজ্জার। রুমি দূর থেকেই রঙ্গনকে দেখা মাত্রই তার অগোচরে রঙ্গনকে ভেঙচি কাটল। ছোটবেলায় ভাইয়ার সঙ্গে যখন এই রঙ্গন নামক ব্যক্তিটি রুমিদের বাড়িতে আসতো, রুমির তখন বেশ রাগ হতো। অর্ক এবং সৌম্যকে রুমি সেভাবে চেনে না, দূর থেকে অবয়বখানিই দেখেছে শুধু। আহসানের ভার্সিটি লেভেলের বন্ধু তারা, তবে রঙ্গনকে সে বেশ ভালোভাবেই চেনে। আহসানের স্কুল জীবনের বন্ধু সে। রুমি অবশ্য তাকে মোটেও পছন্দ করে না। বাড়িতে এলেই রুমির বিনুনি ধরে টানাটানি করত সে, বাদর ছেলে। তরি নাস্তার ট্রে রেখে চলে আসার সময়ই সৌম্য নামের ছেলেটি তরি চলে গেছে ভেবে আহসানকে বলল, ভাবিকে নিয়ে কোথাও যাওয়ার প্ল্যান নেই বন্ধু? বিয়ে শাদী করছো, হানিমুন বলেও তো একটা ব্যাপার আছে নাকি? এতদিন মাথা ভেঙে পড়েছিলি বিছানায়, তাই আর বলা হয়নি। কিন্তু এখন ভাবিকে নিয়ে কোথাও ঘুরে আসা উচিত তোর। এরপরে বাচ্চা কাচ্চা এলে দূরত্ব আরও বাড়বে দুজনের মাঝে। নিজেদের মধ্যে রুবি থাকার এটাই মোক্ষম সময়। আহসান মাথা চুলকে বলল, আসলে কাজের প্রেশারে এত সব নিয়ে ভাবা হয়নি। তরির পড়াশোনার ক্ষতি হবে ভেবে আর আগায়নি ওদিকে। পরীক্ষাটা শেষ হোক, তারপর যাব না হয়। বন্ধু সমাজে অর্ক নিজ বিটলামির জন্য বিটলা নামে বেশ পরিচিত। আজও তার ব্যতিক্রম ঘটল না। নিজ নামের মর্যাদা সে ফের প্রমাণ করল। বাঁকা হেসে আহসানকে বলল, পরীক্ষায় আসে বসে থাকলে কিচ্ছু হবে না বন্ধু। যাবা নাকি ভাবিকে নিয়ে লিটনের ফ্ল্যাটে? চাবি লাগবে? চাবি? অর্কের কথার মানে ধরতে পেরে আহসান সোফা থেকে উঠে অর্কের পিঠে জোরে সোরে একটা চাপড় বসালো। অর্ক হাসতে হাসতে রঙ্গনের পিছু গিয়ে লুকিয়ে পড়ল। অর্ক, সৌম্য ও রঙ্গন রাতে খেয়ে দেই বাড়ি ফিরল। শোভা তাদের না খেয়ে ফিরতে দেয়নি। ছেলের বয়সী তিনটি ছেলে যে তারই ছেলের সমতুল্য। বিপদে আপদে আহসানের পাশে ওদের সবসময় দেখেছে শোভা। রঙ্গনের উপস্থিতি অনুমান করে রুমি এতটা সময় মধুবির ঘরে লুকিয়েছিল এক প্রকার। আহসানের বন্ধুরা চলে গেছে ভেবে যেই না রুমি মধুবির ঘর হতে বের হলো, সেই রঙ্গনের সামনে পড়েই গেল সে। রঙ্গন তখন বাইকের চাবি গুটিয়ে বের হচ্ছে সবে। যেখানে বাঘের ভয় সেখানে সবার আগে সন্ধে হয়। মধুবিবির ঘরটাও অতি বাজে একটা জায়গায় পড়েছে। পুরো বাড়ি শেষে একেবারে মেইন গেটের মুখোমুখি। আর একটু পর বেরোলেই তো পারত সে, তাহলে আর রঙ্গন নামক অমুখটার সঙ্গে তার দেখা হতো না। রুমি রঙ্গনকে অবলোকন মাত্রই দরজার পাশ কেটে লুকিয়ে পড়তে চাইল। বিশেষ লাভ হলো না তাতে। রঙ্গন ফাঁকা গলায় নিম্ন সুরে বলেই ফেলল, খামচিরানি করকরানি। রুমি রগে গজগজ করতে করতে হেঁটে চলে এলো। পিছু ফিরে একবার চাইল না অবধি। অবশ্য পিছু ফিরলে রুমির মেজাজের 12টা হতে 13টা খুব সহজে বেঁচে যেত। রঙ্গনের ওই বিটকালের ন্যায় হাসি দেখার চেয়ে মৃত্যু শ্রেয়। রুমির জীবনে খামচিরানি শব্দটির উৎপত্তি বহু পূর্বেই ঘটেছে। রঙ্গনের সঙ্গে শুরু হতেই রুমির শিশু মনের বেজায় দ্বন্দ্ব। বিনুনি ধরে রঙ্গনের টানা হেঁচড়া বিশেষ পছন্দ ছিল না তার। সে কারণেই তো একবার জেদের বশে রঙ্গনকে নিজের ধারালো নখ দিয়ে এমন খামচি দিয়েছিল সে, রঙ্গনের বাম হাতের ওপরে পিঠের চামড়া ভেদ করে রগরগে তরল রঞ্জক পদার্থের সূত্রপাত ঘটেছিল। এরপরও বেহায়াপনা এক ছটাকও কমেনি তার। এরপর হতে রুমিকে দেখলেই দূর হতে খামচি রানী বলে টিপ্পনি কাটে সে। রুমির বড্ড অসহনীয় লাগে এই ডাকটা। কেমন যেন একটা নাম, খামচি রানী করকরানি। সিহ! রঙ্গন বাইক নিয়ে ফেরার পথে আহসানদের বাড়ির ফটক দরজার দিকে তাকে রইল বেশ খানিকটা সময়। রুমি মেয়েটা বোঝে না তাকে। একটাবার পিছন ফিরে তাকিয়ে মিষ্টি করে হাসলে খুব বেশি খারাপ হতো কি? বাইকের লুকিং গ্লাসে নিজেকে আলতোভাবে ঘুরিয়ে ফিরিয়ে একবার দেখল রঙ্গন। দেখতে এতটাও বাজে নয় সে। এলাকার বহু সুন্দরী সুশীলা রমণী দিনরাত হাবুডুবু খায় তার প্রেমে। এই রুমি মেয়েটাই বড্ড পাজি। 2 পয়সার দামও দেয় না তাকে। রুমির কোন বাড়া ভাতে ছাই ফেলেছে সে। তাকে দেখলেই মুখটাকে অহেতুক কুঁচকে রাখার মানেটা কি? দুষ্টু মেয়ে রুমি ঝুমি।
আহসান আড্ডার পাট চুকিয়ে ঘরে ফিরতেই তরিকে বিছানার ওপরে পা দুলিয়ে বসে থাকতে দেখে বিস্মিত হলো। অনেক রাত হয়েছে, সকালে যে ক্লাস আছে সে কথা কি ভুলে গেছে আনমনা মেয়েটা? আহসান নম্র সুরে বলল। ঘুমোতে যাওনি এখনো? সকালে ক্লাসে যেতে হবে না? তরি বিছানায় হেলান দিয়ে বেনির আগা ঘোরাতে ঘোরাতে বলল। যাবো, দাদিমা ডেকে গেছেন, এখনই চলে যাব। মিনিট খানেক নীরব থেকে তরি নিজেই ফের বলল। আচ্ছা, আপনি কি কোথাও যাচ্ছেন? আহসান চমকিত হয়ে প্রতিউত্তর করল। কই না তো। তরি ঠোঁট কামড়ে বলল। মিথ্যে কেন বলছেন? আপনি ওই ভাইয়াটা বলল আপনি লিটনের ফ্ল্যাটে যাচ্ছেন। মা বলেছে বিয়ের পর বরের সঙ্গে সঙ্গে থাকতে হয়। আমিও যাব আপনার সঙ্গে লিটনের ফ্ল্যাটে। প্লিজ প্লিজ আমাকেও আপনার সঙ্গে লিটনের ফ্ল্যাটে নিয়ে চলুন না। তরি আকুতি শুনে আহসান হতবাক হয়ে মাথায় দিয়ে বসে পড়ল। এ কি অবস্থায় পড়ল সে? এই মেয়ে লিটনের ফ্ল্যাটের মানেই বোঝেনি। সব কিছু ফেলে এখন তরিকে নিয়ে লিটনের ফ্ল্যাটে ছুটতে হবে। সিসি অর্ককে কয়েক দফায় মনে মনে গাল মন্দ করল সে। তরি যেসব সম্পর্কে অবগত নয়, সে তখনও আহসানের পরিহিত পাঞ্জাবির হাতা খামচে ধরে লিটনের ফ্ল্যাটে যাওয়ার জন্য অনুনয় বিনয় করতে ব্যস্ত। আহসান হতাশ হতবাক। এত কিছু বাদ দিয়ে শেষমেশ লিটনের ফ্ল্যাট।